তাহলে মানে আমরা যদি এখন একটু আবার শুরু করি আমাদের গত ক্লাসের মাধ্যমে আমরা আলহামদুলিল্লাহ ডোমেইন হোস্টিং পার্ট ক্লিয়ার করেছি, রাইট? যদি আমরা একটু আমাদের কারিকুলামটা আরেকবার রিভিউ করি, ডোমেইন হোস্টিং পার্টটা ক্লিয়ার। তারপর আমাদের এখানে একটা কোয়েশ্চেন থেকে যে ভাই এমন কোন প্ল্যাটফর্ম আছে কি যারা আমাদেরকে ফ্রিতে ডোমেইন হোস্টিং প্রোভাইড করবে? ডোমেইন হোস্টিং প্রোভাইড করবে বলতে প্র্যাকটিসের জন্য। যদি এরকম খুঁজেন তাহলে সেক্ষেত্রে কিছু কোম্পানিজ আছে যারা এগুলা ফ্রিতে প্রোভাইড করে। যেমন ইনফিনিটি ফ্রি আছে, এওন ফ্রি আছে, প্রফেশন প্রোফি হোস্ট আছে। তো এগুলো থেকে যেকোনো একটা আপনি কি চাইলে ব্যবহার করতে পারেন। ঠিক আছে? ইনফিনিটি ফ্রিটা একটু টাইমলি মানে ইনস্টল হতে টাইম লাগে। এওন ফ্রিটা একটু ইজি এবং আপনি খুব সহজেই ইনস্টলেশন করে ফেলতে পারবেন। ঠিক আছে? তো আপনি কপি করবেন, কপি করে আপনি এখানে যাবেন এওন ফ্রি। এখান থেকে আপনি লগ ইন করে আপনি জাস্ট খালি এখানে কিছু কাজ করতে হবে। ওকে? তো চলেন আমি এটা গেট স্টার্টেড করি। এখন আমাকে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। আনলিমিটেড ব্যান্ডউইথ, একটা এফটিপি অ্যাকাউন্ট দিবে, 400 টা MySQL ডেটাবেস অ্যাক্সেস করতে দিবে, 5 জিবি ডিস্ক স্পেস দিবে। তো এগুলো তারা আমাদেরকে ফ্রিতে প্রোভাইড করবে। ঠিক আছে? বিনিময়ে অবশ্যই তারা কিছু হয়তোবা অ্যাডস দিবে বা আপনার cPanel-এর কিছু ফিচার তারা হয়তোবা আপনাকে কম দিবে। এটা আপনাকে একসেপ্ট করতে হবে। তো আমি এখান থেকে যেকোনো একটা ডেমো অ্যাকাউন্ট তৈরি করি আর আমি এখানে একটা টেম্পোরাল মেইল তৈরি করি। টেম্প মেইল নিয়ে আসি। ওকে? তো আমি এখানে গেলাম। এখানে গিয়ে ডোমেইনটা চেঞ্জ করে নিলাম। আর পাসওয়ার্ডের জায়গায় আমি এখানে দিলাম হলো ধরেন admin 123 #hashtag। ঠিক আছে? কপি করলাম। কপি করে আমি এখন এই জায়গাটায় দিয়ে দিলাম। ওকে? টার্মস এন্ড কন্ডিশন আমরা এগ্রি করি। এখন যেসব কনটেন্ট গুলো লিখছি সেগুলো আমরা একটু লিখে রাখি। কারণটা হলো এটা আমাদের লাগবে। 25 তে গেলাম। যেটা আমাদের এই যে অলরেডি আছে। তারপর আমি এখানে যেটা করলাম সেটা হলো আমি আরেকটা নিলাম। ধরেন আমি এখানে আ কি জানি ছিল আমাদের? ১ম এ আমরা আমাদের ওয়েবসাইট লিংকটা দেওয়া উচিত ছিল যে আমি আগের কাজ করে ফেলি। এটা হলো আমাদের ইউজার নেম, ইমেইল আর এটা হলো আমাদের পাসওয়ার্ড। আর ওয়েবসাইট নাম কি ছিল? web.aonfree.com নাকি? বা আমরা আবার লিখে সার্চ করি। হ্যাঁ, aonfree.com। ওকে? তো অ্যাকাউন্ট তৈরি হয়ে গেলে আমরা এখন aon free এর এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট ক্লিক করলাম। ভেরিফিকেশন এক্সপায়ার হয়ে গেছে। ওকে, আমরা এখন যেটা করব সেটা হলো যে আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে। তো আমি এখানে ক্লিক করে ভেরিফিকেশনটা করে ফেলবো। এই যে অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট। ক্লিক করার সাথে সাথে আমরা অ্যাক্টিভও করে ফেলছি। ওকে, অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড। শেষ। এটা আর দরকার নেই। টেম্প মেইলের আর দরকার নেই। এখন এখানে একটা ঝামেলা একটা আছে যে কোনো কারণবশত যদি টেম্পোরাল মেইলটা মানে টেম্পোরাল মেইল তো ডিলিট হয়ে যাবে স্বাভাবিক। এখন কোনো কারণবশত যদি লাগে তখন কিন্তু আপনি আর ওয়েবসাইটটা অ্যাক্সেস করতে পারবেন। তার জন্য আপনি যদি চান যে একটা লং টার্ম করার জন্য তখন সেটাও করতে পারেন। এখন এখানে নিউ অ্যাকাউন্ট বলতে গেলে এই যে এখানে নিউ অ্যাকাউন্ট আছে অথবা এই যে নিউ হোস্টিং অ্যাকাউন্ট। যেকোনো জায়গা থেকে আপনি এখানে ক্রিয়েট এ নিউতে গিয়ে আপনাকে এখন কি করতে হবে? একটা হোস্টিং অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তো এখানে আপনাকে ডোমেইন নেম দিতে বলতেছে। তো আমি এখানে দিলাম যে 2503 2503। এখন এটা এভেইলেবল আছে কিনা সেটাও তারা এখানে দেখাচ্ছে। এই যে বলতেছে এই ডোমেইনটা এভেইলেবল আছে রেজিস্টার করার জন্য। তো আমি এখানে কপি করে আমি এখন কি করলাম? ডোমেইন নেমটা আমি এখানে লিখে রাখলাম। এই যে এটা হলো আমার ডোমেইন নেম। ওকে? এখন এটার একটা পাসওয়ার্ড তারা নিজেরাই মেইনটেইন করবে। এটা হলো কি মিনিমাম এই যে তারা আ পাসওয়ার্ড দিচ্ছে তো এটা আমাদের এত মাথা ব্যথা নেওয়ার কিছু না। এটা জাস্ট ওরা দিবে আমরা এটা রাখবো। শেষ। ক্রিয়েট হোস্টিং অ্যাকাউন্ট। একটা কাজ ডান। এবার আসবে সেটা হলো কি এই যে হোস্টিং তৈরি হয়ে গেছে। এখন এটাকে কন্ট্রোল প্যানেলে গিয়ে মেইনটেইন করার জন্য তারা আমাকে এই যে একটা দিয়েছে। ওকে? এখন আমি এখান থেকে ইনফরমেশন নিতে পারি। কন্ট্রোল প্যানেলে চলে গেলাম। এই যে রিডাইরেক্ট কন্ট্রোল প্যানেল সে আমাকে এখন কন্ট্রোল প্যানেল দিয়ে দিচ্ছে। ওকে? আই অ্যাপ্রুভ। এই যে তারা আমাকে একটা সি প্যানেল দিয়ে দিয়েছে। এখন এই সি প্যানেলে আমি যেখানে গিয়ে
অনলাইন ফাইল এডিটরে গিয়ে কাজ করতে পারবো, সব ধরনের মডিফিকেশন আমি করতে পারবো। তবে আমি এখানে যেটা করবো সেটা হলো যে আমি এখন এখানে গিয়ে আমরা এই যে এখান থেকে সফটাকুলাস অ্যাপ ইনস্টলার এটা খুঁজে বের করতে পারলে তো আলহামদুলিল্লাহ, না খুঁজে বের করতে পারলে এই যে এখান থেকে SOFT সফট, আচ্ছা না, ডোমেইন নেম চলে আসছে, এখানে সার্চিং অপশন নাই, আচ্ছা এখানে এখানে সার্চিং অপশন দেয় নাই। তাহলে এখানে খুঁজে বের করতে হবে, এই যে এখান থেকে গিয়ে সফটাকুলাস অ্যাপ ইনস্টলসে চলে যাব, এই যে এখন এখানে এটা আসতেছে না, তার মানে কি আমাদের এটা এখনো রেডি হয় নাই। স্ট্যাটাস অ্যাক্টিভ, ইনফরমেশন চেক করি, আচ্ছা এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাই, ওকে এই যে দেখছেন, তো এটা একটু সময় লাগে, ইনস্ট্যান্ট কাজ করে না, 20 থেকে আধা ঘন্টা সময় পরে গিয়ে কাজ করবে। তো এখন এই যখন এটা আসবে এরপরে কাজ সহজ, আমরা যে ওই যে আমাদের যে সফটওয়্যারগুলোর পরে যে আমরা আমাদের ওয়েবসাইটে যেভাবে কাজ করছি ঠিক সেভাবেই কাজ করবে। বিষয়টা বুঝতে পারছি? তো এই জায়গায় জটিলতা আসবে না। ওকে ক্লিয়ার? তো চলেন এই জায়গাটায় আমরা এখন যেটা করব সেটা হলো যে আমি এখন এই জায়গাটায় আমার ওয়েবসাইট চলে যাচ্ছি, আমি এখন আমার ওয়েবসাইটটা অ্যাক্সেস করব। এটা জাস্ট আমি আমার টেস্টিং এর জন্য দেখালাম, টেস্টিং হয়ে গেছে। এখন আমরা আমাদের যেটা আব্দুল্লাহ ওয়েব প্রোর আন্ডারে যেটা করেছি সেটাতে চলে যাচ্ছি। কারণ এই জায়গায় হোস্টিং গুলোতে আমি যদি ফাইল রাখি আমার এটা কতদিন সাস্টেন করবে এটা আমি নিজেও জানি না। ঠিক আছে? ডব্লিউপি অ্যাডমিন, ইউজার নেম পাসওয়ার্ড কি ছিল? 2503 অ্যাডমিন @admin 12345। ওকে, অ্যাডমিন প্যানেলে চলে গেলাম, এই যে। তো এটা আমার কি? এটা হলো আমার লাইভ সার্ভার। আমি এখানে যা মডিফাই করব তার লাইভে আপডেট হবে, লাইভ সব। ক্লিয়ার? এখন আজকের ক্লাসের মডিউলটা কি? আজকের ক্লাসের মডিউলটা হলো পেজ বিল্ডার। দেখেন এটা কিন্তু খুবই বড় একটা পার্ট এবং খুবই ডেপথ একটা পার্ট। গত ক্লাসগুলোতে আমরা ওয়ার্ডপ্রেস এর যেগুলো হলো আমাদের ফাংশনালিটিস সেগুলো নিয়ে কাজ করেছি। ফিচার্স, এরপর আমরা থিমস এ গেছি, থিমস এর ফিচার সম্পর্কে জানছি। আজকে আমরা জানবো পেজ বিল্ডার। তার মানে আজকে আমরা রিয়েল পাওয়ার অফ বলা যায় যে প্লাগইন যেটাকে বলে সেটার একটা আসলে আমরা একটা ওভারভিউ করব যে আসলে এটার পাওয়ারটা আসলে কত মানে কতটুকু। ঠিক আছে? আমরা এর আগে অপটিমাইজ করে আমরা অনেক ধরনের মডিফিকেশন করতে পেরেছি। আমাদের এখানে কোনো সমস্যা হয়নি। এখন পেজ বিল্ডার কি জিনিস? আমরা কি এটা লাইফ সাইকেল বলছিলাম এটা আলোচনা? আচ্ছা, যদি না বলে থাকি, পুরো যদি আমি একটা লাইফ সাইকেল বলি যে 2003 সালে ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডিউস হইছে, তাই না? 2003 সালে ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডিউস হইছে। তো আমি জাস্ট খালি এখানে 2003 যখন ইন্ট্রোডিউস হয়েছে সেটা শুধু অ্যাজ এ ব্লগ সাইট আকারে ছিল, কিছুই করা যেত না, জাস্ট কি ব্লগিং হইতো। দেখা যাচ্ছে আপনাকে সে ব্লগ করতে দিত, আপনি ব্লগিং করতেন, কমেন্ট আসতো, সেই কমেন্ট গুলা আপনি কি করতে পারতেন, রিড আউট করতে পারতেন। ইজি বিজি টাস্ক, কোনো জটিলতা নাই। এরপরে তারা চিন্তা করলো যে না আমরা এখন ব্লগিং এর পাশাপাশি আরো কিছু ইমপ্রুভ করি। ঠিক আছে, ব্লগিংটাকে এখন এর বাইরে গিয়ে তারা ধরেন এটা এক্স্যাক্টলি এরকম টাইমে কি হয়েছে কিনা শিওর না, বাট আগে পিছু হতে পারে, 2008 বা 7-এর দিকে বা আরো একটু পরে আগে পিছু হইতে পারে। তখন তারা চিন্তা করেছে যে না আমরা এখন এইটুকুর মধ্যেও সীমাবদ্ধ থাকবো না, আমরা এখন আমাদের প্ল্যাটফর্মটাকে আপডেট করি। তারা কি করলো? তারা থিম ইন্ট্রোডিউস করলো, থিম, এবং কিছু ডিফল্ট থিম তারা তৈরি করে দিল। ঠিক আছে, তারা ডিফল্ট একটা থিম তৈরি করে দিল, যেমন 2022 2023 এরকম কিছু নামের থিম আপনি পান না, লাইক জাস্ট লাইক এরকম কিছু থিম তারা ইন্ট্রোডিউস করলো। এবং এরপরে তারা যেটা চিন্তা করলো যে না আমাদের নিজস্ব থিমে মানে হলো দেখেন একটা কোম্পানিতে যদি 10 জন মানুষ কাজ করে সেটার গ্রোথ যতটুকু হবে, 100 জন মানুষ কাজ করলে গ্রোথ আরো বেশি হবে, কারণ ওটার এম্পাওয়ারমেন্ট আরো অনেক বেশি, তাই না? ম্যান পাওয়ার কি আরো অনেক বেশি না? তো সেই ক্ষেত্রে যদি আপনি এখন 100 জন থেকে একটা সার্ভিসেস নেন, বিনিময়ে তাদেরকে একটা কমিশন দেন, তো সেক্ষেত্রে আরো গ্রো করবে।
তো ধরেন 2010-11 বা এটা কিন্তু এক্সাক্ট ডেট না, এটা জাস্ট আমার প্রেডিকশন ডেট। এটা আপনারা হয়তো রিসার্চ করতে পারেন। এই থিম ক্যাটাগরিটাকে তারা পাবলিক করে দিল, মানে থিম ক্যাটাগরিটাই কি হয়ে গেল, ওয়েন্ট পাবলিক। মানে হলো মানুষ এখন চাইলে নিজেরাও থিম প্লাগইন বানাতে পারবে। ঠিক আছে? তো এরপর থেকেই এই যে রিভলিউশন যেটাকে বলে, যে জনপ্রিয়তার, যদিও জনপ্রিয়তা ছিল কারণ ব্লগ সাইটের ক্ষেত্রে ওয়ার্ডপ্রেসের জনপ্রিয়তা শুরু থেকে ছিল, বাট এর পাশাপাশি এই যে এখন আমি আমার নিজের মতো থিম তৈরি করতে পারতেছি, মানে ইন্টারফেস তৈরি করতে পারতেছি, থিম না, নিজের মতো ইন্টারফেস বানাতে পারতেছি। আমাকে আগে 10টা টুল ছিল, এখন আমাকে 100টা টুল দেওয়া হচ্ছে। এই যে এরকম একটা রেভলিউশন শুরু হয় এবং এটা অনেক লম্বা সময় চলে। ঠিক আছে? এই এরাতে, এই যে 2010 থেকে 2000, এই যে 16-17-র মধ্যে যতগুলো আপনি থিম প্লাগইন এক্সপেরিয়েন্স করবেন, এগুলো আপনারা হয়তো বা অনেক ওয়েবসাইট আছে যারা এখনো থিম আপডেট করে নাই, ওই পুরোনো থিমটাই চলতেছে। আপনারা ওই থিমগুলোতে একটা জিনিস কমন পাবেন, কি সেটা জানেন? সেটা হলো দেখবেন যে ওদের থিমের ভিতরে অনেক ফিচার আছে, অনেক ফিচারের অভাব নেই। বিষয়টা বুঝতে পারছি? মানে উইজেটস আকারে তারা প্রচুর ফিচার ইনক্লুড করেছে। তো তখন এত ওই যে এডিটিং অপশন ছিল না। যত ফিচার, যত উইজেট বেশি, তত কি অপশন আমার জন্য বেশি, এখন আমি যদি ফিচার গুলো ইউজ করবো সেটা আমার জন্য কাজ করবে, এরকম একটা টাইপের বিষয় ছিল। ওকে, ধরেন এর পর থেকে, এই যে 2016-র পর থেকে 17-18, এর আগে থেকেও পেজ বিল্ডারের কাজ শুরু হয়, বাট জনপ্রিয়তার দিক থেকে 2018 সাল থেকে কি হয়, পেজ বিল্ডারের জনপ্রিয়তা বাড়তে থাকে। ঠিক আছে? এখন পেজ বিল্ডারের কাজটা কি? দেখেন, আপনি যখন থিমের মাধ্যমে মানুষকে উইজেট দিচ্ছিলেন, কত রকমের উইজেটস আপনি প্রোভাইড করেছেন, তাই না? তারপরে দেখা যাবে যে মানুষের এক্সপেকটেশনের ক্ষেত্রে কিন্তু আপনি লিমিট করে রাখতেছেন, তাই না? আপনি তো এখন মানুষের এক্সপেকটেশনের বাহিরে আর যেতে পারতেছেন না। তো এই কারণে কি আবার প্রবলেম হচ্ছিল যে আপনি তো মানুষের এক্সপেকটেশনের ভিতরে থাকতে পারতেছেন না, আপনার লিমিটেশন আছে। আমরা এমন কিছু চাই যেটা আসলে মানুষ লিমিটের বাহিরেও কাজ করতে পারবে। আর যখন এরকম কথাবার্তা হবে, লিমিটের বাইরে আসতে পারবেন, তখন সেটা ইন্ট্রোডিউস করলো পেজ বিল্ডার। যে ভাই আমি আপনাকে কোনো এক্সাক্ট টুলস দিচ্ছি না, এক্সাক্ট কোনো উইজেটস ফিচার দিচ্ছি না, আমি আপনাকে ওই উইজেট বানানোর জন্য কিছু টুলস রেডি করে দিচ্ছি, যে টুলস গুলোকে আপনারা যেভাবে ভাল লাগবে আপনি সেভাবে ব্যবহার করে আপনি সেই টুলস গুলোকে কাজে লাগিয়ে আপনি কি করতে পারবেন, আপনি আপনার ওয়েবসাইটটা তৈরি করতে পারবেন। পেজ বিল্ডারের মোটোটাই ছিল এটা, মানে উদ্দেশ্য, যে ভাই আমি কিছু ইকুইপমেন্ট তৈরি করে দিচ্ছি, ওই ইকুইপমেন্টের সাহায্যে আপনি আপনার ওয়েবসাইটটাকে রান করেন বা তৈরি করেন, বিল্ড করেন। তো বিষয়টা বুঝতে পারছি যে ইকুইপমেন্টের সাহায্যে কাজ করতে পারার জন্যই এই পেজ বিল্ডারের ইয়াটা স্টার্ট আপ, এবং এটার জনপ্রিয়তা কিন্তু 2018 থেকে 20 এর পর থেকে শুরু হতে থাকে, এবং বর্তমানে পেজ বিল্ডারই সবচেয়ে জনপ্রিয়তার তুঙ্গে। ঠিক আছে? এখন আসেন, পেজ বিল্ডারে কিন্তু অনেক বড় লিস্ট। আপনি যদি এখন বর্তমান সময়ে পেজ বিল্ডার লিখে সার্চ করেন, প্রচুর কম্পিটিশন। ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার লিখে সার্চ করলাম, এই যে 15 বেস্ট ড্রাগ এন্ড ড্রপ ওয়ার্ডপ্রেস পেজ বিল্ডার্স। আপনি এখানে লিস্ট লিখেন, এই যে অনেকগুলোই আছে। ওকে, সবগুলোরই যথেষ্ট পপুলারিটি আছে। এখন কথা হলো, এখন আমাদের কাজ করার ক্ষেত্রে আমরা কোনটা চুজ করব? তো সেই ক্ষেত্রে যেটার মধ্যে দেখা যাচ্ছে সবচাইতে পপুলারিটি রেশিও সবচেয়ে বেশি, ক্লায়েন্ট ডিমান্ড আছে, যেগুলো ওয়ার্ডপ্রেসের জন্য আমরা মানে ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম চুজ করেছিলাম যে রিজন গুলো, ওই রিজন গুলোকে সামনে রেখেই আমরা কি করব, পেজ বিল্ডারটাকে চুজ করব। এবং সেই ক্রাইটেরিয়া গুলো ফলো করলে, যেমন এই যে পপুলারিটি, ক্লায়েন্ট ডিমান্ড, ইউজার ইন্টারফেস, ইজি টু ইউজ, কমিউনিটি, সবগুলো দিক থেকে বিবেচনা করলে এলিমেন্টরটা এখন কি সবচাইতে বেশি টপ লেভেলে কি সাস্টেইন করতেছে। বিষয়টা বুঝতে পারছি? তো সেই জন্য আমরা আজকের ক্লাসটাতে পেজ বিল্ডার হিসেবে এলিমেন্টরটাকে চুজ করতেছি। আমরা এখন এলিমেন্টরটা নিয়ে কাজ করব। তো এলিমেন্টরের
যদি আমি রিজন বলি যে আরেকটা কমিউনিটির পাশাপাশি অনেকগুলো অ্যাড-অনস কাজ করে। এখন অ্যাড-অনস কি জিনিস? এটা আমরা পরে আসতেছি। এই কারণটাই অনেক বেশি পপুলার। অ্যাড-অনস এর কারণেই। ওকে। তো এখন আসেন এলিমেন্টর ইনস্টল করার জন্য আমাকে কি করতে হবে? আমি এখন আমার ড্যাশবোর্ডে গেলাম। ড্যাশবোর্ডে গিয়ে এখন আমি আমার প্লাগইন লিস্টে গেলাম। ইনস্টল প্লাগইন। এখান থেকে এড নিউ প্লাগইন। এই ২ টা প্লাগইনের দরকার না। আমি সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ওকে, এড প্লাগইন। এখানে আমি জাস্ট খালি এলিমেন্টর লিখে সার্চ করব। এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার বাই কে? এলিমেন্টর। জাস্ট এটাকে ইনস্টল নাওতে ক্লিক করে আপনি এটাকে ইনস্টল করে কাজ শুরু করতে পারবেন। ওকে? এই যে ভাই অ্যাক্টিভেট ব্রেক করলাম। কেউ কিছু বললেন কিনা? জি ব্রেক দিতে বললাম নামাজের। নামাজে ব্রেক না? আচ্ছা। তো এই যে এলিমেন্টর ইনস্টল করতে গেলে তখন তারা আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। এত কিছু করার দরকার নেই। আপনি জাস্ট খালি ক্রস বাটন প্রেস করলে ব্যাকে চলে যাবেন। ওকে? অ্যাকাউন্ট ব্রেক। সরি মানে অ্যাকাউন্ট তৈরি হয়ে গেল। সরি অ্যাকাউন্ট তৈরি না মানে আমার ইনস্টলটা হয়ে গেল। তো এখন আসেন আমাকে আরেকটা জিনিস বুঝাবো এরপরে আমরা ইনশাল্লাহ নামাজে ব্রেকে যাব। এলিমেন্টর ব্যবহার যেমন করতেছি এটা যেহেতু পেজ বিল্ডার এখন এলিমেন্টরের সাথে সুইটেবল কিছু থিমও আমার দরকার। সব থিম কিন্তু এলিমেন্টর সুইটেবল না। ঠিক আছে? তো এরকম সুইটেবল থিমের মতো অনেকগুলো থিমই আছে। আমরা এখান থেকে থিম লিস্টে যাব। সর্বপ্রথম সুইটেবল থিম না কোনগুলো ডিফল্ট যতগুলো আছে এই ৩ টার কোনটাই সুইটেবল না। ঠিক আছে? শুধু পেজ বিল্ডার মানে এই ৩ টা থিমের উপর পেজ বিল্ডারই সুইটেবল না। ওয়ার্ডপ্রেসের যতগুলো ডিফল্ট থিম প্লাগইন আছে তাদের ডেভেলপমেন্ট দেখে আমার কাছে যেটা মনে হয় সেটা হলো যে এরা আসলে চায়ও না যে এরা পেজ বিল্ডারের সাথে কম্প্যাটেবল হোক। মানে ওয়ার্ডপ্রেস নিজেও চায় না যে পেজ বিল্ডার এর মাধ্যমে এগুলা কাস্টমাইজ হোক। সেজন্য তারা এটাকে সুইটেবল করে বানায়নি। তো আমাকে তাহলে কি করতে হবে? থার্ড পার্টি থিমের কাছে চলে যেতে হবে। সেক্ষেত্রে হ্যালো এলিমেন্টরটা কি? এলিমেন্টরি কি মানে মাদার মানে এলিমেন্টরির আন্ডারে একটা থিম। এটাকে চাইলে ব্যবহার করতে পারেন। অ্যাশটা খুবই পপুলার। তবে আমি যেটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হলো কি? সেটা হলো ব্লকসি। এই যে ব্লকসি। এই থিমটা সাউন্ড আমি শোনা যাচ্ছে না, প্রবলেম হচ্ছে। তাই আমার কথা কি শুনতে পাচ্ছেন না? বাকিরা একটু আওয়াজ দেন তো। কেটে কেটে স্যার আসতেছে আমরা ভাইয়া। শুনতেছি। মাঝে মাঝে একটু একটু হয়। সবারই কি সেম? স্যার আমরা স্যার কথা আমরা কি ক্লিয়ার শুনতেছি। সম্ভবত স্যার নেটওয়ার্ক ভালো। আচ্ছা আবার যদি সমস্যা করে বললেন। আমি সবচেয়ে বেশি এখন ইদানিং ব্লকসি ইউজ করি। তবে আপনারা ব্লকস ইউজ করতে পারেন। অন্যান্য থিম গুলা ইউজ করতে পারেন। ক্লিয়ার মানে হলো শুনতেছি। ডিফল্ট থিম স্যার বাদ দিয়ে স্যার 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 স্যার, হ্যালো? একটু আগে থেকে বলেন স্যার। আচ্ছা। এলিমেন্টর প্লাগইন যেভাবে আমরা ইউজ করতেছি, এখন এলিমেন্টর প্লাগইনের সাথে কম্প্যাটেবল থিমও আমার লাগবে। মানে হলো সব থিম কিন্তু এলিমেন্টর সাপোর্ট করতে চায় না। বিশেষ করে ওয়ার্ডপ্রেসের যতগুলো ডিফল্ট থিম আছে, সেগুলোর কোনোটাই এলিমেন্টর সাপোর্ট করতে চায় না। মানে আপনি কাজ করবেন, কাজ করবে। কিন্তু অনেক জায়গায় আপনার ফল্ট ধরবে। এইটা সমস্যা, ওইটা সমস্যা। থিম থেকেই বলবে। বা থিম করতে দিবে না। মানে আপনাকে বাইন্ডিংস এর মধ্যে রেখে দিবে। তো সেই জায়গা থেকে যদি আমি নিজেরকে একবারে ওপেন রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? তাহলে আমাকে যেটা করতে হবে, সেটা হলো আমাকে এখন ধরেন এলিমেন্টর ফ্রেন্ডলি আমাকে কিছু থিম ইউজ করতে হবে। এড নিউ থিমে গেলাম। এখন এখানে অনেকগুলো থিমই আছে। যেমন হ্যালো এলিমেন্টর। এটা কিন্তু এলিমেন্টরের ডিফল্ট থিম। অ্যাস্ট্রাডল সবচেয়ে পপুলার। মানে আমি আমার ক্যারিয়ার শুরু থেকে অ্যাস্ট্রা থেকেই ব্যবহার করে আসতেছি। এতটা পপুলার অ্যাস্ট্রা। এরপরে ক্যাডেন্স ইউজ করেছি, ওশেন ডাব্লিউপি ইউজ করেছি। এগুলো এলিমেন্টর ফ্রেন্ডলি। আমি সহজ করে বলে দেই, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট সিরিজ বাদে মানে 2020 সিরিজ বাদে বা 20 সিরিজ বাদে বাকি সব থিমই ফ্রেন্ডলি। এই থিমগুলাই শালারা কেন জানি নিতে চায় না। তো ইদানিং এর মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার করতেছি আমি এই ব্লক্সি থিমটা। তো আপনারা চাইলে এই ব্লক্সি থিমটাকেও ব্যবহার করতে পারেন।
তো ইনস্টল করব, জটিল কিছু না। ইনস্টল করার পরে কি করতে হবে? অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করেই আমি কি করতে পারবো? চাইলে কাজ শুরু করতে পারবো। এই যে অ্যাক্টিভ করলাম, আমার পুরো প্ল্যাটফর্ম রেডি। এখন আমি চাইলে কাজ করতে পারবো। তো এখানে ব্লকসের একটা ভাইয়া বলতেছে যে ভাই, এগুলা কি পেইড ভার্সন ভাইয়া? না না না, পেইড করতে হবে? থিমে এই যে এখানে সার্চ করে যতগুলো থিম আপনি ইউজ করবেন সেটার ফ্রি ভার্সন, সেগুলো সবগুলো ফ্রি ভার্সন। তবে এটার ভিতরে প্রিমিয়াম টুলস আছে, যদি আপনি ইউজ করতে আগ্রহী হন তখন আপনি কিনে নিতে হবে। মানে এটা নির্দিষ্ট পর্যন্ত ফ্রি, এরপরে প্রিমিয়াম। জি ভাই, থ্যাংক ইউ। ওকে, তো এখন আসেন এই জায়গাটায়, আমরা এখন এই যে ব্লকসিট বলতেছে যে ভাই আপনি ব্লকসিটা ইউজ করতেছেন, তবে আমি সাজেস্ট করবো, আর এটা হলো কোম্পানি নিজে সাজেস্ট করতেছে, ব্লকসিট কোম্পানি, যে আপনি এই প্লাগইন গুলো ইউজ করতে পারেন। আপাতত আমি বললাম যে ভাই আমার আপাতত দরকার নাই। এই যে থিম এবং প্লাগইন ইনস্টলেশন ডান। এখন আমরা চাইলে খুব সহজেই কি করতে পারবো? একটা ওয়েবসাইট বিল্ড আপ জিরো থেকে শুরু করে ফেলতে পারবো। ঠিক আছে, তো নামাজের ব্রেক নেই। নামাজের ব্রেকের পরে আমরা ইনশাল্লাহ পরে আবার পুরো এই এলিমেন্টরটাকে এক্সপেরিয়েন্স করার চেষ্টা করব। নামাজের ব্রেক 15 মিনিট। তো আমরা নামাজের ব্রেকের আগে এলিমেন্টর ইনস্টল করেছি এবং এলিমেন্টর ফ্রেন্ডলি একটা থিম ইনস্টল করেছি। তো নাম অনেকগুলাই নাম এসেছিল, আমরা এখানে ব্লকস ইউজ করেছি। তো আপনারা যদি অন্য কোনো থিম ইউজ করেন, ইটস আপ টু ইউ। ঠিক আছে, এটা কোনো ইয়া না যে রকেট সায়েন্স না যে আমাকে কোনটা থিম ইউজ করতে হবে না। জাস্ট খালি ওয়ার্ডপ্রেসের যতগুলো ডিফল্ট থিম আছে সেগুলো ব্যবহার করার দরকার নেই, কারণ সেগুলো আসলে একটু টাফ। ওকে ওকে, তো এখন আমরা কি করব? এখন আমাদের সর্বপ্রথম কাজ হলো একটা পেজ বানাইতে হবে। দেখেন, আপনি এলিমেন্টর দিয়ে পেজ বিল্ডার দিয়ে আসলে কি করতে পারবেন? পেজকে আপনি আপনার মতো করে যেভাবে ডিজাইন করতে চান সেভাবে প্রেজেন্ট করতে পারবেন। তাহলে তার আগে তো পেজ লাগবে নাকি? তো পেজেসে গেলাম, পেজ থেকে আমি যে কোনো একটা পেজ বানাই ফেলি। ঠিক আছে, যেমন আমি এলিমেন্টর পেজ বললাম, নামই দিলাম কি এলিমেন্টর পেজ। ওকে, তো আমি এখানে পাবলিশ করে দিলাম, এলিমেন্টর নামে একটা পেজ পাবলিশ হয়ে গেল। এখন আমি নতুন একটা পেজটাকে ওপেন করলাম। দেখেন আমার এখানে উপরে দেখেন কিছু কন্টেন্ট আছে, নিচে কিছু কন্টেন্ট আছে, মাঝখানে এলিমেন্টর নামে একটা কি লেখা কিন্তু আমার এখানে চলে আসছে। ওকে, তো এটা হলো কি আমাদের এলিমেন্টের একটা বেসিক স্ট্রাকচার। এরকমই কিন্তু আপনি দেখতে পাবেন। কারণ কোন একটা কন্টেন্টকে যদি আমি এলিমেন্টারি কনভার্ট করতে চাই, তাহলে কি করব? কনভার্ট করতে হলে আপনাকে তখন ওটাকে এডিট উইথ এলিমেন্টের আগে কনভার্ট করে নিয়ে যেতে হবে, দেন গিয়ে এরপর আমি কাজ শুরু করতে পারবো। তো চলেন কনভার্ট এডিট এলিমেন্টর নিয়ে গেলাম। এখন আমি চাইলে আমার এই পুরো ওয়েবসাইটটাকে মডিফাই শুরু করতে পারবো এলিমেন্টর দিয়ে। এটা যদি না করেন তাহলে কিন্তু আপনি আর আপনার ওয়েবসাইটটাকে এলিমেন্টরে কনভার্ট করতে পারবেন না, মানে এলিমেন্টর নিয়ে কাজ করতে পারবেন না আর কি। কোন জিনিসটা আরেকবার? কথা খুব আস্তে শুনতেছি, একটু জোরে কথা বলেন। মানে কোন কোন থিম কাজ করে না করে এটার একটা লিস্ট দিতাম, এরকম কিছু? ওকে, এটা করতে হলে আপনাকে এই যে আগে পেজ তৈরি করতে হবে, তাই না? আপনি নর্মালি কি করবেন? পেজ বানাইতে হবে। পেজ বানানোর জন্য আমরা এই যে পেজে গিয়েছিলাম, যে পেজটা আগে বানাবো, ধরেন একটা নতুন পেজে বানাবো, ওই পেজে গিয়ে আমি আগে ওই পেজের নাম দিয়ে এটাকে সাবমিট করে পাবলিশ করেছি। দেন এই যে এডিট এলিমেন্টরি এই বাটনটা প্রেস করে আমি এটাকে কি করছি? এলিমেন্টরি শিফট করে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এলিমেন্টর যদি ইনস্টল করা থাকে প্রপারলি, তাহলে আপনি যে কোনো পেজ নতুন তৈরি করার সাথে সাথে এখানে এডিট এলিমেন্টর নামে এই বাটনটা তৈরি থাকবে। ও আল্লাহ। ওকে, তো আমার তো অলরেডি পেজ তৈরি হয়ে গেছে। এই যে তখন আমি এলিমেন্টরে গেলাম, নতুন একটা ইন্টারফেস, সর্বপ্রথম নোটিফিকেশন দিয়ে শুরু করতে আমার নোটিফিকেশন লাগবে না, স্কিপ করে দিলাম। এখানে স্ট্রাকচারটার আপাতত দরকার নাই, এটাও স্কিপ করে দিলাম। এগুলো কিন্তু পরে আনা যাবে, আপনি চাইলে আনতে পারবেন, তবে আমি স্কিপ করে দিচ্ছি। এই যে দেখেন উপরে হেডার পার্ট চলে আসছে, নিচে এলিমেন্টর মানে পেজের নাম চলে আসছে, নিচে ফুটার পার্ট চলে আসছে। এখন এই তিনটা জিনিস যদি আমি ডিলিট করতে চাই তাহলে কোথায় যাব?
দেখেন এই যে স্ট্রাকচারটা আপনি এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি ডিভাইড করি, প্রথমত উপরেরটা কি? টপ বার। এখানে কি কি করা যায়? ধর এখানে আপনি এলিমেন্ট অ্যাড করা যায়। এলিমেন্ট কি জিনিস? ওই যে আমরা যে কি করতে পারতাম, আমরা যে উইজেটস অ্যাড করতে পারতাম না, এলিমেন্টের অ্যাড করার জিনিস। এখানে এটা হলো উইজেটস প্যানেল। ঠিক আছে? এলিমেন্টের এখানে 50টা ফিচার ফ্রিতে দিচ্ছে, আপনার দায়িত্ব হলো সেই 50টা ফিচার কি করা? ব্যবহার করা। এরপর হলো এলিমেন্টারের সাইট সেটিং। সাইট সেটিং মানে হলো একেবারে ওভারঅল যে প্যারেন্ট সাইট সেটিংস আছে না সেটা। ওকে? যেমন কালার চেঞ্জ করা, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করা, আরো এরকম অনেক ডিফল্ট ফরম্যাট আছে না, সেগুলোকে মডিফাই করতে চাইলে সেটা। এই যে এটা হলো নেভিগেশন। নেভিগেশন মানে কি? ওই যে আপনি একটু আগে যে এখানে একটা অপশন দেখছিলেন না, এখানে কয়েকটা দেওয়া অ্যালাইনমেন্ট করা, সেগুলোকে বলা হয় নেভিগেশন। এই জায়গায় এগুলাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এটা হলো এলিমেন্টের পেজের নাম। আপনি চাইলে এখান থেকে পেজকে শিফট করে, ধরেন আপনি এট এ টাইম 2 পেজের সাথে কাজ করতেছেন। এলিমেন্টর আছে, আপনি অন্য আরেকটা পেজও নিচ্ছেন। তা এই ক্ষেত্রে আমরা কি করব? আমাদের যেই পেজটা নিয়ে কাজ করা দরকার সেই পেজটা অ্যাক্টিভ রেখে যখন কোনো দ্বিতীয় পেজে যাইতে হবে তখন আমরা সেই দ্বিতীয় পেজে এখানে ক্লিক করে সেই জায়গায় যেতে পারবো। ওকে? এরপর হচ্ছে সেটিংস। এটা হলো পেজ সেটিংস। সাইট সেটিংস হলো পুরো ওয়েবসাইট নিয়ে সেটিংস ঠিক করে। পেজ সেটিংস কি? শুধুমাত্র স্পেসিফিক এই পেজটার জন্য প্রযোজ্য। ঠিক আছে? এরপর বাকি ৩ টা টুল হলো রেসপন্সিভ। মানে হলো আমার আমার স্ক্রিনটা যেমন কম্পিউটারে দেখতে একরকম, এরপরে অন্যান্য ডিসপ্লে দেখতে কেমন হবে? এই জিনিসটাও আপনাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। ওকে? ফাইন্ড আউট করে দেন আপনি এটাকে অ্যাক্টিভ করে এরপরে কাজ করতে পারবেন। ওকে? আর ডান পাশের এই জায়গাগুলোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অপ্রয়োজনীয় এগুলো সব। তবে সবচেয়ে পপুলার যেটা ইম্পর্টেন্ট যেটা সেই পার্টটা যদি আমি এখানে শেয়ার করি সেটা হলো কোনটা? এই যে পাবলিশ বাটনটা। মানে পাবলিশ করবেন, পুরো ওয়েবসাইটে সেটা রান করা শুরু করবে। তো এই ছিল মোটামুটি এলিমেন্টের টপ বার। তো এখন এই যে লেফট বারে কি কি আছে? টুলস। ওই যে ইকুইপমেন্ট বললাম না, ফিচার্স গুলো বললাম না, সেই ফিচার গুলো তারা এখানে তৈরি করে রেখে কি করতেছে? প্রেজেন্ট করতেছে। ওকে? তো এখানে অনেক রকমের টুলস আছে, কন্টেইনার আছে, এটা আছে, সেটা আছে। আস্তে আস্তে আমরা এটাকে ব্যবহার করা শিখবো যেন আপনারা এটার সাথে ইউজড হইতে পারেন। আর এই যে পার্টটা এটা হলো কি আমার এডিটিং এরিয়া, মানে এখানে বসে বসে আমি যে মডিফিকেশন করবো সেটা ওই পাশে গিয়েই দেখাবে। ওকে? তো স্যার এগুলো একটা টোটাল কোশ্চেন ছিল। সবগুলো ড্যাশবোর্ডের সবগুলো মানে একটা ওভারভিউ। হ্যাঁ বলেন। না, এই আমি অবশ্য মাত্র জয়েন করছি, মানে এই এলিমেন্টর দিয়ে কি জাস্ট আমি ড্রাগ এন্ড ড্রপ করে আমি ওয়েবসাইটের লেআউট তৈরি করতে পারবো নাকি এন্টায়ার ওয়েবসাইট? ওয়েবসাইটের একটা পেজ তৈরি করতে পারবে। ইন্টার ওয়েবসাইট তো আপনাকে তৈরি করতে হলে এলিমেন্টের যতগুলো পেজ আছে ততগুলো পেজই এলিমেন্টর ইউজ করতে হবে। আর আরেকটা বিষয় হচ্ছে যে এইটা কি ওয়ার্ডপ্রেসের সাথে বিল্ট ইন দেয়া থাকে এলিমেন্টরটা? হ্যাঁ, এটা দেওয়া থাকে। ঠিক আছে। ওকে, এখন টুলস এর ব্যাপারে আবার এখানে আসেন। এই জায়গাটায় আরো কিছু টুলস আছে। যেমন এখানে প্লাসে ক্লিক করলে কি হবে? এইখানে এটা হলো প্লাস, মানে এটা হলো কি উইজেটস দেওয়ার আগে এটা হলো সেকশন বা লেআউট তৈরি করে ফেলা। আপনার লেআউটটা দেখতে কেমন হবে এটা আপনি আগে থেকেই ডিসাইড করে ফেলবেন। এরপর আপনি লেআউট তৈরি করার জন্য এই লেআউটের বাটনটা ইউজ করবেন। এরপর এটা হলো সেভ বাটন। সেভ বাটন মানে কি? ধরেন আপনার কম্পিউটার একটা পেজের উপর কাজ করতেছেন, অনেক লম্বা সময় কাজ করার পর এখন মনে হলো যে এটাকে এখন একটু সেভ করে ফেলাই। ঠিক আছে? শুধু স্পেসিফিক পেজ, এখন যদি আমরা স্পেসিফিক পেজ কিভাবে চেক করব সেটা আপনি চাইলে করতে পারবেন। সেটা হলো এই যে এখানে অপশন আছে, আমরা সেটা দেখায় দেব। ৩ নাম্বার যেটা সেটা হলো কি? এই যে এটা। এটা হলো মানে অনেকটা এআই রিলেটেড সার্ভিস। তারা আপনাদের জন্য কিছু ওয়েবসাইট তৈরি করে রেখেছে, ডেমো ওয়েবসাইট। তো বিভিন্ন জায়গাতে তারা আছে, আপনার যেটা ভালো লাগবে সেটা চেয়ে নিয়ে নেবে। এখন যদি না থাকে তাহলে আমাদের ডিফারেন্ট গুলো ফাইন্ড আউট করতে হবে। আল্লাহ। ওকে, সবগুলো ক্লিয়ার। থিওরি পার্ট ক্লিয়ার। এখন আসেন প্র্যাকটিক্যাল পার্ট দেখেন। ধরেন আপনি এখন এই জায়গাতে ডিরেক্টলি চাইলেও কিছু বসাতে পারবেন না, কারণ এই জায়গায় এখন হারি এই যে এগুলার ছাড়া এখন কোনো ইয়াই নেই।
আচ্ছা স্যার ১ মিনিট, হ্যাঁ? আসলে আমার শরীরটা একটু ভালো না। ঠান্ডা সর্দির পর থেকে না মানে কেমন জানি খুব মাইগ্রেন হচ্ছে। ওষুধ চলতেছে। ওকে। তো এখন আসেন আমি এই জায়গাটায় কিছু এড করতে চাই। যেমন আমার এখন লেআউট লাগবে। লেআউট বলতে গেলে লেআউট কি জিনিস সেটা আগে একবার বলেছি আরেকবার বলে দিই। ধরেন আমার এই যে এখানে একটা ওয়েবসাইট হবে। এই ওয়েবসাইটে আমার কলাম ২ টা হবে। কলাম নাম্বার 1 অ্যান্ড কলাম নাম্বার ২। এই যে আপনি এখন কলাম নাম্বার 1 এ যেটা করতে চান, ২ নাম্বার করতে চান, তখন আপনি এই টুলস গুলোর সাথে ইন্ট্রোডিউস হবেন। তাহলে আমার আগে এট লিস্ট এই কলামটা তো আনতে হবে। আনার জন্য আমি প্লাসে ক্লিক করে এই যে কলাম নিয়ে আসবো। এখন কলামে ২ প্রসেস আছে। ফ্লেক্সবক্স আছে, গ্রিড আছে। তো আমরা কিন্তু ওই যে কোডিং নলেজ থেকে Facebook এর সাথে কি করে আসছি? সরি ফ্লেক্সবক্স এর সাথে কাজ করে আসছি। তো আমরা এখন চাইলে ফ্লেক্সবক্সটাই কাজ করব। এবং আমি নিজেও ফ্লেক্সবক্স নিয়ে কাজ করি। আপনি সাজেনুল ফ্লেক্সবক্সটা নিয়ে যেন কাজ করতে পারেন। ওকে, এখন ইউজার নেম চুজ করতে বলতেছে। সরি স্ট্রাকচার। এখন স্ট্রাকচারের ক্ষেত্রে কোনটা লাগবে আমার? যেটা আপনি ইউজ করতে চান, ইউজ টু দেরি নিত্য প্রয়োজনে সেগুলো আপনি এখান থেকে রাখতে পারেন। তবে আমার সাজেশন হলো আমি সাধারণত সিঙ্গেল সেকশন নিয়ে পরে এটাকে কন্টেনার দিয়ে ডিভাইড করি। কারণ ওদের কাজগুলোর ক্ষেত্রে ডিভিশন করার একটু টাফ হয়ে যায়। ওকে? তো ধরেন আমি এখন সিঙ্গেল সেকশনটা নিলাম। সিঙ্গেল সেকশনে নেওয়ার পর এই যে দেখেন এই সিঙ্গেল সেকশনের মডিফিকেশনের জন্য যত কিছু দরকার সবগুলোই এখানে আছে। যেমন হাইট কত হবে, উইডথ কত হবে। ওকে? তো এই যে দেখেন এখানে যে আমি কন্টেইনার গুলো দেখলাম, এখানে কি আমার সম্পূর্ণ কন্টেইনার গুলো নিজেদের মডিফাইবল কন্টেইনার। যেমন আমার এখানে যা মডিফাই করা লাগবে, আমি এখান থেকে মডিফাই করব, আমি এখান থেকে কন্টেইনার হিসেবে চেঞ্জ হয়ে যাবে। ওকে? যেমন এখানে দেখেন উইডথ দিয়েছে ১১৪০, তার মানে ১১৪০ পর্যন্ত উইডথ আছে। এখন যদি এটা আমি বাড়িয়ে ১৩০০ করে দিই, তাহলে আমার স্ট্রাকচারের কি হয়ে যাবে? উইথ ১৩০০ লিমিট পড়ে যাবে। ওকে? এই যে আমার এখন এটা কিন্তু ১৩০০ পিক্সেলের উপরে চলে গেছে। তো আমার এটা দরকার নেই আপাতত। আমার এটা যেভাবে আছে সেভাবে থাকুক। স্টাইলে যান। এই যে দেখেন এখানে ৩ টা অপশন আছে। লেআউট, স্টাইল, অ্যাডভান্স। স্টাইল আর অ্যাডভান্স সিএসএস এর কাজ করবে। ঠিক আছে? লেআউটের কাজগুলো সাধারণত আমার এখানে HTML এর যতগুলো কাজ আছে যেমন এই যে উইডথ কত হবে, মিনিমাম হাইট কত হবে, আইটেম কয়টা হবে, এই জিনিসগুলো এখানে কাজ করবে। ওকে? তো আসেন আমি এখন কি করলাম স্টাইলে গিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ চাইলে ব্যাকগ্রাউন্ড ইমেজ দিতে পারি। ওকে? এরপর অ্যাডভান্স এ গিয়ে আমি যদি এটার মার্জিন প্যাডিং এনশিওর করতে চাই সেই জিনিসটা আমরা এখানে ব্যবহার করে আমরা এখানেই সাপোর্ট দিতে পারি। ওকে? তো আশা করি আমরা এই জিনিসটা ক্লিয়ার বুঝতে পারছি। তো এখন আসেন আমরা এখন যেটা করব ধরেন একটা সিঙ্গুলার একটা পার্ট নিব। ওকে? প্লাসে ক্লিক করলাম। প্লাসে ক্লিক করার পর এখন আমি এই যে এখান থেকে যেকোনো একটা কন্টেইনার নিতে পারি। যেকোনো একটা হেডলাইন নিতে পারি। এই যে ড্রাগ এন্ড ড্রপ করলাম, হেডিং চলে আসলো। শুধু হেডিং আসবে, ইমেজ আছে, এই যে টেক্সট এডিটর আছে, ইউটিউব এই যে ভিডিওস আছে, বাটন আছে, ডিভাইডার আছে। তার মানে আপনি চাইলে আরো হরেক রকমের মডিফাইড বা আপনি আরো এক রকমের কন্টেন্ট আপলোড আপনি চাইলে এখান থেকে করতে পারেন। ওকে। তো এখানে দেখেন স্পেসার, গুগল ম্যাপস, আইকন, প্রো ভার্সন ইউজ করতে পারবেন না কারণ এটার জন্য প্রিমিয়াম লাগবে। এরপরে জেনারেলে গেলে ট্যাবস, যেমন ধরেন আমি ট্যাবস লাগবে। আমি যেখান থেকে ট্যাব নিতে পারি, ট্যাব 1, ট্যাব 2, ট্যাব 3। ওই যে অনেক রকম আমরা অনেক কি করতে পারি এরকম ট্যাবিং সিস্টেম দেখতে চাই। তো এরকম ট্যাবিং সিস্টেম আমরা দেখতে পারি চাইলে। শুধু কি এইগুলাই আছে? প্লাসে ক্লিক করেন অথবা আপনি এখান থেকে স্ট্রাকচারাল চেঞ্জ করেন। ফ্লেক্সবক্স থেকে আপনি এখানে ৪ কলাম নিয়ে নেন আপাতত। সেটা নিয়ে আপনি এখান থেকে কাজ শুরু করতে পারেন। ঠিক আছে? অ্যাকর্ডিয়ন আছে, ইমেজ বক্স আছে, আইকন বক্স আছে। আরো অনেক টুলস এখানে এভেইলেবল আছে। এখন আসেন আমি এটা স্ট্রাকচার বানাই। কেমন হবে স্ট্রাকচারটা? একটু আগে আমি এই যে একটা অ্যালাইনমেন্ট লিখলাম বা আমি এটা লেআউট বানালাম। ধরেন এটা আমার লেআউট। আমি এখানে ২ টো কলাম নিব। ঠিক আছে? ২ কলাম নিয়ে ১ম কলামে আমি কিছু হেডলাইন আর সাব হেডলাইন, একটা বড় সড়ো করে একটা ইমেজ, দ্বিতীয় লাস্ট একটা বাটন। আর ২ নম্বর ক্যারেক্টার একটা কি দিব? ইমেজ দিয়ে দিব। এখন এটা করা যাবে কিনা? অবভিয়াসলি করা যাবে। তাহলে আমাকে কি করতে হবে? স্ট্রাকচার চুজিং ক্ষেত্রে আমি একটু আগে কি বললাম? আমরা এখান থেকে ডাবল স্ট্রাকচারটা নিই না। যদিও এটা আমার সার্ভ করে ফেলবে। বাট অনেক সময় আমাদের এই জিনিসগুলো মেইনটেইন করতে অসুবিধা হয়। তার জন্য আমরা সিঙ্গেল স্ট্রাকচার নিয়ে নিব।
নিয়ে এরপরে কন্টেইনার দিয়ে ডাবল কন্টেইনার ইউজ করবো, যে কন্টেইনার নাম্বার 1 কন্টেইনার নাম্বার 2 ডুপ্লিকেট করব। এরপরে পুরো কলামটাকে ধরে এই যে ফ্লেক্স বক্সের আন্ডারে রাখবো। ফ্লেক্স বক্সের কথা মনে আছে? এই যে আমরা যে কি ওই যে সরি সিএসএস কে ব্যবহার করে আমরা ফ্লেক্সিং করতে পারতাম কন্টেন্টকে, দুইজনকে পাশাপাশি রাখা, আরো অনেক জায়গায় মেইনটেনেন্স করতে পারতাম। তো এই যে আমার প্রতিটা কন্টেইনার আন্ডারে কি আছে, ফ্লেক্স বক্সের ইয়ে আছে, পাওয়ার আছে। আমি যদি এখন পুরো কলামটাকে ধরে এই যে ফ্লেক্স বক্স ডিরেকশন যদি চেঞ্জ করে দিই, দুইজনের মাঝখানে ডিরেকশনটা কি হয়ে যাবে, আমার এখানে চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখেন দুইজন এখন পাশাপাশি চলে আসছে। ওকে, এখন ধরেন আমার কি কি এক্সপেকটেশন ছিল, আমি এখন এখানে গিয়ে হেডিং এ ক্লিক করলাম, এই যে হেডিং চলে আসলো। এরপরে প্যারাগ্রাফ লাগবে, তাই না? তো আমি হেডিংটাকে ডুপ্লিকেট করে এই যে দেখেন, আচ্ছা হেডিং ডুপ্লিকেট কিভাবে হয়, মাউসের রাইট বাটন ক্লিক করে যদি ডুপ্লিকেট করতে চান সেটা করতে পারেন। এরপরে এই যে এখানে HTML ট্যাগ আছে, ট্যাগের জায়গায় আপনি এখানে চেঞ্জ করে প্যারাগ্রাফের জায়গায় প্যারাগ্রাফ দিলেন, চুজ করলেন, এই যে প্যারাগ্রাফ হয়ে গেল। বাটন লাগবে, প্লাসে ক্লিক করেন, এই যে বাটন এখানে চলে আসছে। এই যে আপনি এখান থেকে কোথায় জানি বাটন দেখলাম, এই যে বাটন, ড্রাগ এন্ড ড্রপ করে কোথার নিচে লাগবে উপরে লাগবে সেটা কিন্তু অবশ্যই স্পেসিফাইড করে বলতে হবে আমার। বিষয়টা বুঝতে পারছি সবাই? অপর দিকে ইমেজ লাগবে, রাইট? তো প্লাসে ক্লিক করলাম, প্লাসে ক্লিক করে ইমেজে গেলাম, এই যে এখন ইমেজটা এখানে চলে আসছে কারণ আমি ড্রাগ এন্ড ড্রপ করি নাই। তো আমি আবার গেলাম, এই যে এখানে ইমেজটাকে ড্রাগ এন্ড ড্রপ করে সেট করলাম, এখন আমার ইমেজটা এখানে সেট হয়ে গেছে। ওকে, এখন ইমেজে কি দিব, যেটাই দেই না কেন, আমি যদি এখানে প্লাসে ক্লিক করি, এখন ইমেজ দেওয়ার ক্ষেত্রে তারা সাজেস্ট করবে। আমি এখানে এই যে সিলেক্ট ফাইলে গিয়ে আমার যে ইমেজটা দরকার, আমি ধরেন এখান থেকে একটা ইমেজ ধরে চুজ করলাম, চুজ করে সিলেক্ট করে দিলাম, ওই ইমেজটা তারা এখানে কি করবে, আমার এখানে কাজ করবে। ওকে, এই যে এখন আসেন আরেকটা বিষয়। ধরেন আমি চাচ্ছি পুরো কলাম, ধরেন এখানে কিছু হেডলাইন আছে, এখানে কিছু প্যারাগ্রাফ আছে, মানে প্যারাগ্রাফ আছে, সবগুলোকে আমি মিডলে রাখতে, এই মিডল জোনটায় এটাকে আমি রাখতে পারবো, এটা আমি রাখতে পারবো। এই যে পুরোটা কন্টেইনার এডিট করে ধরে আমি আমার ডিরেকশনের পরে এই যে জাস্টিফাই কন্টেন্ট, এরপরে অ্যালাইন আইটেম, এই যে অ্যালাইন আইটেমটা মিডলে রাখলাম, আমার কন্টেন্ট সবগুলা মিডলে চলে আসলো। দেখেছেন কত সুন্দর না, জোস না? কাজ করতে পারবো না ইনশাল্লাহ? আমরা চাইলে অবশ্যই করতে পারবো। স্যার এটা সিলেক্ট করলেন কিভাবে? কিছুই না, জাস্ট খালি আমি মাউস নিয়ে এই যে মিডলে যে বাটনটা আছে না, একটা তো প্লাস, একটা হলো ক্রস, আর একটা হলো মিডলে যে 6 ডট ওয়ালা বাটন, 6 ডট ওয়ালা বাটনটা আমি প্রেস করলাম, সাথে সাথে এটা পুরোটা এডিটে চলে আসলো। এরপরে এই যে এখানে আমি আইটেমের অ্যালাইন আইটেমে এই যে মিডল করে দিছি, এইভাবে আমরা এটাকে মিডল কলামে নিয়ে আসছি। ইমেজটাকে ভাই ছোট বড় করা যাবে? হুম, কিভাবে? এই যে ইমেজ এডিশনে যাইতে হবে। এডিট কিভাবে করবে, এই যে এখানে যে পেন টুল আছে না, আপনি যেই কন্টেন্ট উপরে যান না কেন, এই যে ডান পাশে পেন টুল আছে, পেন টুল আছে, পেন টুলে ক্লিক করতে হবে। ধরেন প্যারাগ্রাফে কিছু মডিফিকেশন দরকার, পেন টুল ক্লিক করেন। বাটনের মডিফিকেশন দরকার, পেন টুলটা ক্লিক করেন। ইমেজের মডিফিকেশন দরকার, পেন টুলে ক্লিক করেন। ক্লিক করে স্টাইল আছে, এই যে উইথ, এখানে উইথের কি আছে, পার্সেন্টেজ চুজ করা আছে। আমি পার্সেন্টেজ জায়গায় পিক্সেল চুজ করে আমি বললাম যে আমার উইথ হবে 350 পিক্সেল। এই যে দেখেন 350 পিক্সেল উইথ হয়েছে। অ্যালাইনমেন্ট দরকার, লেফট অ্যালাইন, সেন্টার অ্যালাইন, রাইট অ্যালাইন, লেফট সেন্টার রাইট, লেফট অ্যালাইন করে ফেললাম, এই যে লেফট অ্যালাইন হয়ে গেছে। রাইট অ্যালাইন লাগবে, রাইট অ্যালাইন করে ফেললাম। দেখেছেন আমার এখানে কত সুন্দরভাবে অর্গানাইজ করে কাজ করতেছে। এই যে এই কারণটাই পেজ বিল্ডারটা অত জনপ্রিয়। ভাইয়া এটা কি প্যাডিং দেওয়া যাবে না? দেওয়া যাবে। কে জানি মাঝখানে কথা বলেন, আমি শুনিই নাই, একটু জোরে কথা বলা যায় না?
মাঝখানে একটা কোয়েশ্চেন হলো যে কে জানি প্যাডিং এর আগে যে একটা কোয়েশ্চেন করলেন। ভাই এখানে যে ছবির কাজ মানে কি একটা কন্টেনারের ভিতরে কি দুইটা ছবি একটা ছবি আছে? মানে আপনি এক কন্টেনারে ভাইয়া দুইটা ইমেজ দিতে চাচ্ছেন? কিউএনএ সেশন জি করা যাবে। ভাইয়া আপনি কিউএনএ সেশনটা ক্লাসের শেষে নেওয়া যায় না? এই যে দেখেন 2 ইমেজ তাহলে নিয়ে আসবেন। নিয়ে এসে এই যে ইমেজ চুজ করে সেট করে দেন। এই যে 2 এক মানে 2 এক কলামের ভিতরে 2 ইমেজ চলে আসছে। ভাই এটা পাশাপাশি রাখতে চাচ্ছি, কিভাবে রাখবো? তাহলে পুরো কলামটাকে ধরেন। ধরে এই যে মানে পুরো কলাম বলতে এই যে এই 2 ইমেজের যে প্যারেন্ট কলাম আছে। এই যে এটাই তো। এই কলামকে ধরে এই যে ডিরেকশন চেঞ্জ করে দেন। এই যে দুইজন পাশাপাশি চলে আসলো। এখন বলেন মিডিয়ালে রাখবে। কোথায় লাগবে? মিডলে। কি করবেন? এই যে জাস্টিফাই অ্যালাইন আইটেমের জায়গায় এই যে সেন্টার মিডল করেন। এই যে মিডল সেন্টার হয়ে গেল। তো আশা করি আমরা আসলে ধারণা করতে পারতেছি যে আসলে এখানে কত রকমের টুলস আছে। এই টুলসের কম্বিনেশনে ব্যবহার করে আমরা আসলে এই জিনিসটাকে আমাদের মনোপ্রতভাবে যেভাবে আমরা জানি তৈরি করতে চাই সেভাবে তৈরি করতে পারি। ওকে? ভাইয়া ফ্লেক্স বক্স ভালো না ইনার সেকশন ভালো? এখন আসেন ইনার সেকশনটা কি? আপনার কোয়েশ্চেনটা একটু ইয়ে হয়ে গেছে। ইনার মানে সেকশনটা হলো যারা ওয়ার্ডপ্রেস অনেক পুরনো আদিকাল থেকে ব্যবহার করতেছে তাদের জন্য ইনার সেকশন নামে একটা কন্টেন্ট ছিল। বাট এখন আর ইনার সেকশন বলতে কিছু নেই। এই যে এখন আপনি ইনার সেকশন পাবেনও না। ঠিক আছে? এটা বর্তমান তো লেটেস্ট হচ্ছে ভার্সনে ইনার সেকশন নাই। এখন কন্টেইনারটা ইনার সেকশনে কিন্তু লিমিটেশন ছিল। সেজন্য কিরকম যেমন আপনি ইনার কন্টেইনার যেটা হোক, আমি যদি আমার একটা ধরেন একটা সিঙ্গুলার সেকশনে আসি। আপনি এক কন্টেইনারের ভিতরে যতক্ষণ আপনার মন চায় ততক্ষণ কন্টেইনার এড করতে পারবেন। মিনস এই যে এক কন্টেইনার হইছে। আবার ডুপ্লিকেট করে কন্টেইনারের ভিতরে কন্টেইনার, 2 কন্টেইনার, আবার কন্টেইনারের ভিতরে কন্টেইনার। তার মানে যত ভাল লাগে কিন্তু ইনার সেকশন লিমিটেড ছিল। আপনি হয়তো 2 মানে ইনার কন্টেইনার ২ টা করার বেশি ২ টার বেশি আর করতে পারবেন না। করা যায় তো ভাইয়া ডুপ্লিকেট করে করে ডুপ্লিকেট করে করা যায় বলতে গেলে তখন অন্য সিস্টেমে করতে হয়। আগে আপনি প্রথম ডুপ্লিকেট এখানে আরেকটা বিষয়। এই যে ডুপ্লিকেট করলে তো এটা তো আপনার ভিতরগত হচ্ছে না। মানে কন্টেইনার তার ভিতরে আসতেছে না ইনার সেকশন। মূল সেকশন আগে নিতে হবে একটা তার উপরে তখন এই যে ইয়েটা উম, কি বলে ভুলে গেলাম। হ্যাঁ হুম। বাট এখন ওই- কথা হলো আপনি ইনার সেকশন ব্যবহার করেছেন। এখন আপনি কন্টেইনারটাকে যদি এক্সপেরিয়েন্স করে দেখেন দেখবেন যে এটা আপনার থেকে ফার বেটার লাগবে। আর ইনার সেকশনের ভিতরে আরো আর যখন আপনি এই যে মেইনটেন্যান্স এর বিষয়গুলো আছে। ডিরেকশন কিভাবে হবে, জাস্টিফাই কন্টেন্ট কিভাবে হবে, ওগুলো কিন্তু ম্যানেজ করা অনেক টাফ ছিল। ঠিক আছে? করা যেত। এটা ধরেন আমি হ্যাঁ কোন একটা কারণ সহজ অবজেক্টকে এটাই হচ্ছে ভাইয়া এটা কি সহজ হচ্ছে মানে ইনার সেকশনে মূল মূল কন্টেইনার একটা নিয়ে সেকশনটা নিয়ে তারপরে ইনার সেকশন গুলো আমরা নিতে পারছি কিন্তু সেকশন একটা নিলাম তার উপরে উপরে শুধু ইনার সেকশন দিলেই আবার ইনার সেকশন নিয়ে সেটাকে ডুপ্লিকেট ডুপ্লিকেট করে আমরা নিতে পারছি 4টা 5টা 6টা মূল হুম, একটা থাকছে হুম, হুম। প্লাস ওইটা বক্স বক্স এখন মতো ইনার অনেকে সেকশনটা রান করতেছে না। যদি আপনি ইউজ করতে চান আছে অপশন আছে। বাট এখন ইনার সেকশনের বদলে তারা এখন এই হুম, যে লেআউট সিস্টেম ইন্ট্রোডিউস করেছে কন্টেইনার গ্রিড। তবে অবশ্যই ইনার সেকশনে বাইন্ডিজ আছে যার কারণেই কন্টেইনার গ্রিড এখন রান হচ্ছে। লিমিটেশন আছে দেখেই। জি, তো এখন আপনি যদি কন্টেইনারটা শিখে নেন আপনার জন্য সবচেয়ে ইজিয়েস্ট হয়ে যাবে। ওকে? আচ্ছা আচ্ছা জি আচ্ছা। তো আমি ইমেজ অপটিমাইজেশন শিখে গেলাম। সরি ইমেজ না মানে কলাম মেইনটেন্যান্স বা লেআউট বানানো শিখে গেলাম কিন্তু। অনেক সুন্দর, সুন্দর কিন্তু লেআউট আমরা চাইলে এখন বানাতে পারছি। ওকে। এবার আসেন আমরা লেআউট বানানো শিখলাম। আপনাদেরকে একটা ওয়েবসাইট বানানোর ক্ষেত্রে আমি একটু হেল্প করি যে আমরা তো আসলে এভাবে খুঁটি করে শিখলে তো হবে না। আমাদেরকে এখন একটু কি করতে হবে? একটু একেবারে EN লেভেলে কাজ করতে হবে। তো সেটার জন্য আমি একটা আ ওয়েবসাইট বের করি। একটু দাঁড়ান। ওয়েবসাইটের নামটা হলো আরে আমি খুঁজতেছি একটু ওয়েট। ভাইয়া এলিমেন্টর দিয়ে কি ই কমার্স করা যাবে?
হ্যাঁ, এলিমেন্টর দিয়ে ই-কমার্স সাইট আপনি বানাতে পারবেন। তবে আরো কিছু প্লাগইনের হেল্প লাগবে। মানে শুধু একা ওয়ান এন্ড অনলি এলিমেন্টর দিয়ে হবে না। বিষয়টা বুঝতে পারছি? আমার মনে হয় সিঙ্গেল পেজ কোনো পোর্টফোলিও তৈরি করার জন্য মনে হয় অবশ্যই। এটা হ্যাঁ, বেস্ট। এইটার জন্য পারফেক্ট। ওকে, আমি লিংকটা দিচ্ছি demo.com/tf-pacifico/b3। ওকে, তো চলেন এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটা সম্পূর্ণরূপে কি দিয়ে বানানো? সম্পূর্ণরূপে এই যে আপনাদের ইয়া দিয়ে বানানো, এলিমেন্টর দিয়ে বানানো। এখন আপনি কি এটা বানাতে পারবেন কিনা? অবশ্যই বানাতে পারবেন। কিভাবে? এটাই এখন আপনাদেরকে শিখতে হবে কিভাবে বানানো যায়। ওকে, এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই লিঙ্কটা আপনারা আপনাদের কাছে রাখবেন। আমি আজকে হয়তো বা একটা বা দুইটা সেকশন তৈরি করে দিব। হ্যাঁ, এই যে আমি এটাই বললাম, আপনি চাইলে এখনো ইউজ করতে পারবেন ইনার সেকশনটা। তবে ইনার সেকশন থেকে আমার কাছে মনে হয় এখন বর্তমানে কন্টেনারটাতে ফিক্স হন, কারণ বর্তমান যত নিউবি ওয়েবসাইট আসতেছে সবগুলোই কন্টেনারে কাজ করতেছে। ওকে। জি ভাইয়া, দুটাই ট্রাই, ওটা আছে, এটাও ট্রাই করবো, দুটাই হুম, শেখা থাকলে। এখন আসেন আমরা যদি এই ওয়েবসাইটটা বানাইতে চাই, এই ওয়েবসাইটে মেনু বার আছে। মেনু বারটা আজকের ক্লাসে আর ধরতেছি না, আমরা ধরেন এইটুকুন পার্টটা করে ফেলি আগে। এখন এইটুকুন পার্ট করতে হলে আমাকে আগে কি করতে হবে? এই যে এই ওদের কোম্পানির এটা তো আমি তো ইউটিউব লিংক ইউজ করতে পারি। ধরেন এখন যদি আমার এখানে এই ইমেজের জায়গায় ধরেন আর এত ইমেজ টিমেজ নাই, ওকে, আমি ইমেজ ডিলিট করে দিলাম। এখন আমার এখানে একটা ভিডিও আনবো, এই যে ভিডিও আনলাম, ভিডিও চলে আসছে, ডিরেক্ট ইউটিউব আসছে। তার মানে আমি যদি এখন ইউটিউব ভিডিও দিই, তাহলে আমার এখানে যে কোনো একটা ইউটিউব ভিডিও আমি যদি এখানে ইউজ করি, এটা আমার এখানে প্লে শুরু হবে। ওকে, ধরেন আমি এখান থেকে কপি করলাম, লিঙ্কটা কপি করতে হবে। হ্যাঁ, লিঙ্কটা কপি করে আমি এখানে দিয়ে দিলাম। এই যে আমি যে লিঙ্ক ইউটিউব ভিডিওটা দেখতে চাই সেটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, একটা কাজ হয়ে গেল। কিন্তু কিন্তু আমার এখানে ভিমিও দরকার, তাহলে আমি এখানে চাই ভিমিও। এখানে গেলাম, এখন দেখি ভিমিওর কোনো ভিডিওস আছে কিনা। এখন ভিমিওর তো কোনো ভিডিও ডিরেক্টলি দেখাবে না। ভিতরে লগ ইন করলে এরপরে কাজ করবে। দরকার ওকে, নেই স্যার, আমরা আমাদের মতোই করি। যেটাই হোক, আপনি এই যে একটা ভিডিওতে যাবেন, ঠিক আছে, ধরেন এই যে একটা ভিডিও আমি পেয়ে গেছি, জাস্ট খালি ভিডিও লিঙ্কটা কপি করবেন। ওকে, কপি করে আপনি জাস্ট খালি লিঙ্কটাকে এখানে বসাই দিবেন, শেষ। ওকে, এটা এখানে চলে আসবে। তবে এভাবে আসবে না, কারণ আপনাকে আগে ইয়া করতে হবে, ওই যে ইউআরএল কপি করতে পাবে। ওদের একটা কপি সিস্টেম আছে আর কি, ডিরেক্ট কপি করলে হবে না, ওই যে ইমবেডিং সিস্টেম আর কি ইউটিউবে, এটা অটোমেটিক্যালি জাস্ট দিলেই হয়ে যায়। এই যে ডিসি হয়ে গেছে। এরপর আসেন স্যার লেখার আর ডিজাইনটা। স্যার হ্যাঁ স্যার স্যার। আরেকটা জিনিস, সাপোজ আমার এটা ইউটিউবে নাই, কোনো কিছু নেই, বাট আমার ডেস্কটপে আছে, ওইটা কি লিঙ্কিং করা যাবে? হ্যাঁ, ওটা তাহলে আগে আপলোড করতে হবে। ধরেন আমার আমার তো এখন ছোটখাটো কোনো ভিডিও না, আমার ভিডিওগুলো সবচেয়ে বড় বড়। না না, বুঝতে পারছি, আমার লিঙ্ক ক্রিয়েট করে পরে লিঙ্ক দিতে হবে, এমনি হুম সরাসরি হুম কোনো হুম। বুঝতে পারছি। তারপর আমি দেখাই দিই, শর্ট করে দেখাই দিচ্ছি, শর্ট লাগবে। ধর আমি ইমেজ রাখলাম, মানে আপলোডের জন্য আমি জাস্ট খালি এখন দেখি কোনো শর্ট ভিডিও আছে কিনা, থাকার কথা, দাঁড়ান। এই যে ভিডিওতে গেলাম, এক্সাম্পল ভিডিও, সরি, যেখানে অনেকগুলো ভিডিও আছে। এই যে এটা একটা ভিডিও নিলাম, ওপেন করলাম, 4 এমবির ভিডিও, 4 এমবি না আরো বেশি। সেটা আপলোড হলে বুঝতে পারবো। 4 এমবির ভিডিও। ওকে, সিলেক্ট করে দিলাম।
এখন এখানে ইমেজ আসবে না স্বাভাবিক। আমি এখন জাস্ট এটা আপলোড করার দরকার ছিল, আমি করছি। এখন আসেন ভিডিও আপলোড করি। এখন এখানে সোর্স কি দিব? সোর্স আমাকে ওই লিঙ্কটা কপি করতে হবে। এখন লিঙ্কটা পাবো কোথায়? লিঙ্কটা আমি চাইলে ওই যে আমাদের ড্যাশবোর্ড থেকে নিয়ে আসতে পারতাম, বাট আমি যেহেতু এখন ড্যাশবোর্ডে যেতে যাচ্ছি না আবার, আমি ইমেজ এনে ওইটাকে অ্যাজ এই ভিডিও যেটা ছিল সেটাই এটা দেখাবে না, তাহলে ড্যাশবোর্ড থেকে নিতে হবে। আমি এটাকে ড্যাশবোর্ডে নিয়ে গেলাম। এই যে আমাদের এখানে পোস্ট মিডিয়া, এই যে আমরা ভিডিও আপলোড করেছি, এই ভিডিওটাতে ক্লিক করলে এই যে দেখেন একটা লিঙ্ক সে তৈরি করেছে, এই যে ফাইল ইউআরএল, এটাই আমার লাগবে। আমি কপি ইউআরএল এ গেলাম, কপি ইউআরএল এ গিয়ে আমি এখন এই লিঙ্কটাতে, এই যে এটাতে এডিতে ক্লিক করে আমি এইখানে গিয়ে এখন আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি, শেষ। এখন এটা আপডেট হয়ে যাবে। বুঝতে পারছি? স্যার ড্যাশবোর্ডে নেওয়াটা একটু দেখায় দেন আবার। আপনাকে এটা লাইব্রেরিতে আপডেট করতে হবে। এই যে অ্যাড নিউ মিডিয়া ফাইল, আগে অ্যাড করবেন, ওকে? অ্যাড করে এখানে আগে অ্যাডমিন করে এরপরে ওইটাতে একটু ওপেন করলে এই যে তারা একটা ইউআরএল তৈরি করে দিছে। আমার ওই ইউআরএলটাই লাগবে। আমি জাস্ট খালি যে কপি ইউআরএল টু ক্লিপবোর্ড কপি করলাম, এরপর আমি এটাকে পেস্ট করে দিলাম। এখন মনে হচ্ছে আসতেছে না, তাই না? আমি এটাকে পাবলিশ করে এখন লাইভ করি, চলে আসবে। মানে এটা এখন আপলোড হচ্ছে আর কি, 4 এমবির ফাইল সেজন্য। আচ্ছা, এখানে আবার এই যে আরেকটা কারণ হইতে পারে, এই যে ইউটিউব চুজ কর, এটা আমার সেলফ হোস্টেডে যেতে হবে। এই যে এখন অটো প্লে শুরু হয়ে গেছে। মানে সেটিংসে কিছু প্রবলেম ছিল, এর কারণে আসতেছিল না, বাট এখন দেখেন প্রপারলি চলে আসতেছে। এই যে আপলোড হচ্ছে 4 এমবির ভিডিও, 4 এমবি আপলোড হয়ে গেলে তখন এটাকে কি করবে, যে এখানে আপনার আপলোড সার্ভারটা হয়ে কোথায় গেছে, ছিল? এখন এটা শুরু হয়ে গেছে। স্যার যেটা ইউটিউব সিলেক্ট করা ছিল ওটা কোথায় ছিল? এটা হলো এই যে সোর্স, এই যে সোর্সে। এখানে ছিল। ওকে, ও অলরাইট, ঠিক থ্যাংক ইউ। তেমনই ভাবে ভিডিও ভিমিওর জন্য সেম। ওকে, আরেকটা জিনিস ক্লিয়ার হয়ে গেল। এটাকে ভিমিও চুজ করব, এরপরে ভিমিওর যদি কোনো ইয়া থাকে, ভিডিওস থাকে, এই যে এখন ভিমিওর ভিডিও চুজ হয়ে গেছে। এটা আরো সুন্দর হয়ে গেছে। ওকে, তো এরকম করে আমরা অডিও ভিডিও যা যা লাগবে আমরা সেগুলোকে ইউজ করতে পারবো আমাদের মতো করে। এখন এটা মিডলে খালি কেন হচ্ছে, কারণটা হলো আমাদের এই কন্টেন্টটা ওভারঅল মিডল লাইন ফোকাস। আমার মিডল লাইন ফোকাস দরকার নেই, এই যে দেখেন সে এখন টপ লাইন ফোকাস হয়ে গেছে। ওকে, ক্লিয়ার? এবার আসি আমাদের পরবর্তী যে স্টেপটা, আমি অতিরিক্ত কন্টেন্ট কেটে দিই। হুম, এই যে বাটনের ডিজাইন কিভাবে করব, এই লেখার মডিফিকেশন আমি কিভাবে করব। ধর লেখার মডিফিকেশন করার জন্য আমি এই লেখার উপর ক্লিক করতে হবে। লেখাতে যদি কোনো চেঞ্জেস আসে, মানে যেমন অ্যাড ইউর হেডিং তো আর নাই, লেখাতে কি আছে, রেডি টু প্রমোট ইউর বিজনেস, তাই না? তো আমি এখানে রেডি টু প্রমোট ইউর বিজনেস দিয়ে দিলাম। এরপর আমি স্টাইলে গেলাম, অ্যালাইনমেন্ট চলে আসছে। আমি কোন অ্যালাইনমেন্ট লাগবো, সেন্টার, রাইট, লেফট। আমার এখানে লেফটে আছে, আমি লেফটে রাখলাম। এরপরে প্যারাগ্রাফ আছে, প্যারাগ্রাফটাকে কপি করলাম। আচ্ছা, কালারটা আছে, তাই না? কালার আমি চেঞ্জ করব কিভাবে? এই যে দেখেন টেক্সট কালারটা নিচে আছে, আমি লাল করলাম, লাল হয়ে গেল। আমি এখানে কালো করলাম, কালো হয়ে গেল। এরপর এখান থেকে যে আমি আকাশি কালার করলাম, আকাশি কালার হয়ে গেল। লাগলো না, রিমুভ করতে চাই, এই যে এখান থেকে এই যে রিফ্রেশ বাটন প্রেস করলাম, মানে রিপিট বাটন প্রেস করলাম, রিপিট হয়ে গেল, মানে আগের ভার্সনে চলে আসলো। কালার কিভাবে চেঞ্জ করতে দেখলাম। এরপর হচ্ছে টাইপোগ্রাফি। ভাই ওখানে ওখানে ভাইয়া ওখানে তো টেক্সটের কালার হোয়াইট আছে, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কি হোয়াইটের তাহলে আমাকে ব্যাকগ্রাউন্ড আগে হোয়াইট? ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। তাহলে ব্যাকগ্রাউন্ডটা আমি কিভাবে ধরবো? এই যে পুরো কন্টেন্টটা আমি মডিফাইতে যাবো, এই যে পুরো সেকশনটা আর কি, শুধু স্পেসিফিক কন্টেন্ট না। এরপরে স্টাইলে যাব, এরপর এই যে ব্যাকগ্রাউন্ড, এখানে কয়েক রকমের ব্যাকগ্রাউন্ড দেওয়া যায়, আমি এখানে ক্লাসিক ব্যাকগ্রাউন্ড দিলাম। এই যে এরপরে কালার আছে। এখন কালার কোড কিভাবে কালেক্ট করব? আরেকটা কোশ্চেন,
এখানে কিন্তু সিঙ্গেল কালার না, এখানে দুইটা কালার। মানে হলো এখানে এক কালার, বাম পাশে এক কালার, ডান পাশে আরেক কালার, দুই পাশে দুই কালার। ধরেন আমি এক কালারই এখন রাখতে চাই। কালার চুজ করব কিভাবে? কালার পিক করার জন্য আমার এখানে আমরা কিন্তু এই যে সিএসএস পেপার ইউজ করতে পারি। এই যে কালার প্যালেট, এখান থেকে সে আমাকে দিয়ে দিচ্ছে। আমি শো অলে গেলাম, এই যে হলো কালার প্যালেট, আমি কপি করলাম। কপি করে আমি এখানে গিয়ে এই যে কালার কোডটা, এই যে যখন আমি ক্লাসিক দিলাম, এরপর এখান থেকে আমি কালার কোডটা পেস্ট করে দিলাম। এই যে কালার কোড পড়ে গেল। এখন আমার বাটন লেখাটা কালো ভাল লাগতেছে না। এই যে এডিট বাটনে ক্লিক করলাম, এই যে পেন টুলে। এরপর এই যে এখান থেকে কালারটাকে চুজ করে সাদা করে দিলাম। দেখেছেন কত সুন্দর? এখানেও আমি এডিট করলাম, প্যারাগ্রাফের স্টাইলে গেলাম, এখানে কালার চুজ করে সাদা করে কালার দিলাম। কোডটা কোথা থেকে নিতে স্যার? কালার কোডটা কালার কোডটা নিয়েছিল এখান থেকে। এই যে এটা নিয়েছি আমি একটা প্লাগইন এক্সটেনশনের মাধ্যমে, সিএসএস পেপার। এক্সটেনশনে স্যার একটু টাইপ করে দেন আমাদের মেসেজে। কেন আপনাদেরকে আমি সিএসএস পেপারটা নিয়ে দেখাইনি? আচ্ছা, আর একবার দেখাই দিই, মিস করে গেছেন মনে হয়। আমি দেখাইছি, আমি প্রতিটা ব্যাচে এটা দেখাই দিই। এই যে এই এক্সটেনশনটা ক্রোমের মধ্যে ইনস্টল করে নিয়েন। ওকে, ঠিক আছে। এই যে সিএসএস পেপারের মাধ্যমে আমি এখন নিয়ে আসলাম। এই যে তো এখন কালারটা নিয়ে আসছি। এরপরে যে ক্লিক হিয়ার বাটনের কালারটা কি হবে? আমি এখানে যদি আউটপুট দেখি, ক্লিক হিয়ার বাটনের কালারটা সাদা হবে। তো আমি সাদা করে এই যে স্টাইলে গেলাম। বাটনটা কিন্তু এডিট অবস্থায় আছে, এই যে এডিট বাটনে প্রেস করেছি। ক্লিয়ার হয়নি ভাইয়া। হ্যাঁ, বুঝি নাই। তখন শেয়ার হয়েছিল না। আচ্ছা আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন দেখা যাচ্ছে? আমি যে এলিমেন্টর পেজটা জি দেখাচ্ছি। ভাইয়া, এখন দেখা আচ্ছা, ঠিক আছে। তা আমি এখানে যেটা জি করলাম, জি দেখা যাচ্ছে। ক্লিক হিয়ারে ক্লিক করে এই যে এখানে এখন টাইপোগ্রাফি চেঞ্জ করতে, যে টাইপোগ্রাফি, টেক্সট শ্যাডো, টেক্সটের কালার কি হবে? টেক্সটের কালার যেটা হবে সেটা আমি দিয়ে দিব। ধর টেক্সটের কালার ওদের নীলচে কালারটা দরকার ছিল। আমি এখান থেকে এই যে নীলচে কালার এখন খুঁজে বের করতে তো এইভাবে টাফ। সেজন্য এই যে নিচে আমরা কোডটা ইউজ করতে পারি। যে কোডটা আমরা কপি করেছিলাম। কোন কোডটা? এই যে আমি এখন এই কোডটা ইউজ করে ফেলি। এই যে এটা। এই যে কোড কপি হয়ে গেছে। এটা আমার টেক্সট কালার। এখন হবে ব্যাকগ্রাউন্ড কালার। এই যে কালারে গিয়ে আমি এখন ব্যাকগ্রাউন্ড টাইপ সাদা করে দিলাম। এই যে দেখেন আমার বাটন একটা ধরন কি হয়ে গেছে? আমার এখানে ইয়া হয়ে গেছে। এছাড়া কিন্তু আরো অনেক কিছু আছে। দেখেন এখানে কালার, বক্স শেডো আছে, বর্ডার লাগলে বর্ডার আছে, বর্ডার রেডিয়েশন আছে, কন্টেন্টের ভিতরগত প্যাডিং লাগলে সেটাও আছে। ওকে, বিষয়টা বুঝতে পারছি? বাটনের পজিশন আছে, সেন্টার, লেফট, সেন্টার, রাইট, স্ট্রেচড। স্ট্রেচ বাটন মানে পুরোটা জায়গা জুড়ে বাটন হবে। আমি আবার যদি লেফটে যাই, লেফটে দিতে পারি। টাইপোগ্রাফির ক্ষেত্রে মডিফিকেশন করতে পারি, যেমন লেখার মডিফিকেশন, লেখার ফন্ট সাইজ বড় করতে হবে, লেখার মধ্যে টেক্সট শ্যাডো দিতে হবে, সেটাও করতে পারি। তার মানে এখান থেকে সব ধরনের কার্যক্রম আমরা এখান থেকে চাইলে করতে পারবো ইজিলি। ওকে, ফন্ট কি পরিবর্তন করা যায় না? কাস্টম ফন্ট দেওয়া যায় হ্যাঁ না? অবশ্যই অবশ্যই, কেন করবেন না? টাইপোগ্রাফিতে যাবেন, এই যে ফন্ট ফ্যামিলি, ডিফল্টের জায়গা চেঞ্জ করে নেবেন কোনটা লাগবে। যেমন আমার এখন এখানে জানা দরকার এইটা কোনটা। এখন এটার জন্য আমি যদি এখন সিএসএস পেপারে হেল্প নিই, সিএসএস পেপার আমার থেকে মুখ ফিরায় নিবে। কেন বলতেছি? চলেন দেখাই। এই যে টাইপোগ্রাফিতে গেলাম, এই যে দেখেন বলতেছে কি, ভাই টাকা দেন, টাকা ছাড়া বুঝি না। ঠিক আছে? তো এখন এই ক্ষেত্রে আপনার একটা কি হবে? প্রবলেম হবে। তারপরেও এই যে আপনি যখন কি করবেন, এই যে স্পেসিফিক কনটেন্টের উপর ক্লিক করবেন, তখন দেখেন ফন্ট ফ্যামিলি কি? রোবোটো। ফন্টের সাইজ কত? 40। লাইন হাইট 46। কালার কি? এই যে এটা কালার কোডটা এই যে এখান থেকে কপি করা গেল। তো আমি এখন এগুলো যদি এখানে অ্যাড করে দেই, এই যে এখানে আমি রোবট অ্যাড করে দিই, এই যে রোবোটো, ফন্টের সাইজ 40। ওরে আমরা কোন জায়গায় করতেছি? এই যে এখানে ক্লিক করলাম, ক্লিক করতে হবে সব জায়গায়। দেখছেন আমি ক্লিক করিনি, সেজন্য ডিফারেন্ট জায়গায় চলে যাচ্ছিল। টাইপোগ্রাফি, এই যে ফ্যামিলি থেকে রোবোটো, ঠিক আছে, ফন্টের সাইজ 40। পরে ফন্টের লাইন হাইট, এই যে দুইজনের মাঝখানের যে লাইন হাইট, সেটা ছিল হলো 46। সব কিছু মেনটেন করা যাচ্ছে। ওকে, কালার কোড কোনটা ছিল সেটা এখন আমরা এখানে দেখে পেয়েছি। তাহলে আমি কালার কোডটাকে এখান থেকে কপি করে দিয়ে দিই। এই যে এটা হলো ছিল কালার কোড। এই কোনটা দেখতেছি আমরা? সরি সরি সরি, এই যে
এইটার কালার সাদাই ছিল, তাহলে আমরা সাদাই করে দিলাম। বাকি কাজগুলোও সেম। তো আজকের ক্লাসের হোমওয়ার্কটা হলো এলিমেন্টরটা ইনস্টলেশন সবকিছু রেডি করা এবং যতটুকু সম্ভব এই যে প্রজেক্টটা আমি দিয়েছি এই প্রজেক্টে যতটুকু সম্ভব ততটুকু আপনার তৈরি করে ফেলতে চেষ্টা করা। স্যার ওকে আরেকবার একটু জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটা কিভাবে চেঞ্জ হয়েছে একটু। ওকে, ধরেন একটা নতুন ট্যাগ নিলাম, নতুন একটা এই যে অপশন নিলাম, এটার ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে চাই, কি করব? এই যে পুরো কন্টেন্টে এডিটে ক্লিক করব, স্টাইলে যাব, কোথায়? স্টাইল, স্টাইলে গিয়ে এরপরে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ড টাইপ ক্লাসিক ব্যাকগ্রাউন্ড চুজ করব। কালারই তো চেঞ্জ করতে হবে, রাইট? এই যে কালার অলরেডি চলে আসছে, কালারে ক্লিক করে সিলেক্ট করে এই যে এখান থেকে আমার যেই কালারটা লাগবে, ধরেন আমার যেই কালারটা মডিফাই করা দরকার সেই কালারের একটা রেঞ্জে নিয়ে এসে then আমরা এখান থেকে দিয়ে দিতে পারি। এখন এটা দিয়ে দিতে পারি, অথবা এটা না দিয়ে আমরা এখন এই যে কালার কোডটাও কপি করে নিয়ে আসতে পারি। আমার যে একুরেসি মেইনটেনেন্স, আমি বললাম যে ভাই আমি তো একুরেসি মেইনটেইন করতে পারবো না ওটা দিলে, তাহলে আমরা একুরেসি মেইনটেনেন্সের জন্য আমরা একুরেসিটাও এখান দিয়ে দিতে পারি। ঠিক আছে? ওকে, তো আজকের ক্লাস এতটুকুই। আপনাদের হোমওয়ার্কটা কি, যেই লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি সেটা আপনারা একটু কেউ একজন মেসেঞ্জারে শেয়ার করে দেন। এই যে মেসেঞ্জারে দিয়ে আপনারা ওই লিঙ্কটার মেসেঞ্জারে আপডেট করে দেন, আর এটাই আপনাদের হোমওয়ার্ক। ওকে, এই যে প্যাসিফিকো, আচ্ছা আমিই তো আছি অ্যাক্টিভ, তারপরও দিয়ে দিয়েছেন, এই যে দুইজন দিয়ে দিয়েছেন, তাহলে আর লাগবে না, আর কেউ দিয়েন না। ওসমান সাহেব দিয়েছেন, পরে আরেকজন তানভীর সাহেব দিয়েছেন। গুড। ওকে, আচ্ছা, কারো কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন, আর আমরা অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিই। জি ভাই, একটা কোশ্চেন ছিল। হ্যান্ড রেজ স্যার করেন তাইলে। হোমওয়ার্ক জমা দেওয়ার আর দিয়ে না, আর দিয়ে না, সবাই দেওয়া শুরু করছেন। স্যার হ্যাঁ হ্যাঁ, হোমওয়ার্ক কি আমাদের জমা দেওয়া হইব স্যার? ব্যবস্থা আচ্ছা, আছে? হোমওয়ার্কের জমা দেওয়ার ব্যবস্থা হলো গ্রুপ। আপনাদের দেখি গ্রুপটাই এখন থেকে সবচেয়ে বড় প্ল্যাটফর্ম। এই যে এই গ্রুপটাতে এখন থেকে হোমওয়ার্ক জমা দিবেন, আমি এটার জন্য আপনাদের গ্রুপটা ওপেন করে দিচ্ছি। ভাইয়া আমি ফেসবুকে গ্রুপে এড হতে পারছি না। আচ্ছা স্যার, আমি তো আমার হোস্টার থেকে হোস্টিং নিয়েছিলাম। হ্যাঁ তো জি স্যার, শুনতেছেন? হ্যাঁ শুনতেছি, আমার হোস্টেল থেকে হোস্টিং নিয়েছেন পরে। হ্যালো, আমার কথা কি শুনতেছেন আপনারা? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ, কে জানি হোস্টিং নিয়েছেন আমার হোস্টেল থেকে, তারপর বলেন। এই ফাঁকে আমি একটা কোশ্চেন করে নিই। হ্যাঁ হ্যাঁ, করে ফেলেন। আহ জি, এই এলিমেন্টর দিয়ে যখন আমি কমপ্লিট ওয়েবসাইটটা যদি করে ফেলি, সেক্ষেত্রে এই সাইটটা লোড নিতে কি কোনো প্রবলেম হবে? আই মিন রেসপন্সিভ না, হবে সাধারণত বা কি কোনো লোড ছোট নিতে তেমন একটা প্রবলেম হয় না, মানে তবে তারপরও ডিপেন্ড করে আপনি কি পরিমিত ইয়া এখানে ব্যবহার করেছেন, টুলস ব্যবহার করেছেন, এটার উপর আবার ব্যবহার করে দেখা লাগতে পারে। ভাই একটা কোশ্চেন ছিল। হ্যাঁ জি, আচ্ছা আমার কোশ্চেনটা হচ্ছে আমি যে প্লাগইনটা ইউজ করি আমি ওয়েবসাইটটা বা পেজটা বিল্ড করবো, কোনো কারণে যদি আমার সাথে জায়গায় ভুল হয়েছে প্লাগইনটা আনইনস্টল হয়ে যায় বা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কি আমার ওয়েবসাইটের ডিজাইনটাও চেঞ্জ হয়ে যাবে? হ্যাঁ ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। তো যদি আমি বলি ডিঅ্যাক্টিভেট পর্যন্ত থাকে। বারবার ওয়ার্ডপ্রেস আচ্ছা, কার কথা আনইনস্টল জানি কি? মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আপনি কি আসে না। শুনতেছেন না? মুজিব সাহেবের কথা আমরা খুবই জি জি, মাঝখানে কেটে আমার কেটে শুনতেছি। তারপরে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে কাজ করতেছিলাম, তারপরে দু একবার আনইনস্টল দিয়ে ইনস্টল করছি ওয়ার্ডপ্রেস, এখন কি একটা প্রবলেম হয়েছে, আমি কাজ করতে পারছি না, একটু দেখবেন স্যার? আচ্ছা একটু হোল্ড করেন। ওকে, তো আপনি করতে পারবেন, যিনি ধরেন আমি এলিমেন্টরে কাজ করছি, এরপরে ডিঅ্যাক্টিভেট করে দিছি, আমার কাজগুলো চলে যাবে।
যখন আবার ইনঅ্যাক্টিভ করবো সাথে সাথে কাজগুলো ফেরত চলে আসবে। এইটুকুন পর্যন্ত ঠিক আছে। কেউ যদি আবার ডিলিট করে আবার রিইনস্টল করেন তাহলে আর ওই কাজগুলো থাকবে না। মানে ডিঅ্যাক্টিভেট পর্যন্ত ঠিক আছে, বাট ডিলিট করে রিইনস্টল করলে আর কাজ করবে না। বিষয়টা বুঝতে পারছি? ওকে। আচ্ছা ঠিক আছে। আম ভাই ভাইয়া মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয় না কেন? আমি তো কোনো মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে পারছি না। আর ফেসবুক গ্রুপের আমাকে অ্যাড লিংক একটু দিয়ে দেন আমাদের মেসেঞ্জারে। এই যে ফেসবুক গ্রুপ তো ভাইয়া লাস্ট ক্লাসের ভিডিওটা পাইনি হ্যাঁ, আসলে। দেওয়া হইছে। দেওয়া হয়েছে? থ্যাংক ইউ। হ্যাঁ, লিংক চেক করলে পাবেন। আর আচ্ছা, ভিডিওটা ডাউনলোড ছাড়া কি দেখা যায় না স্যার ভাইয়া? আমি ডাউনলোড ডাউনলোড করতে হবে এখন থেকে। স্যার ঠিক আছে? ওইটা কি এমন ব্যবস্থা করা যায় না যে ডাউনলোড ছাড়াই আমরা দেখতে পারি? না, ডাউনলোড ছাড়া ব্যবহার করতে গেলে আসলে কি আমাদের তখন ফাইল মেইনটেন্যান্স এ প্রবলেম হয়। সেজন্য এখন থেকে আনলোড করে মানে ডাউনলোড করে দেন আপনাদেরকে ফাইল দেখতে হবে আনজিপ করে। জি, তাহলে ফেসবুকেরই এটা করে দেন ভাইয়া, না হলে তো সমস্যা হচ্ছে। স্যার ইউটিউবে আপলোড দিয়ে দিবেন স্যার, আপনার লিংক দিয়ে দিবেন, যে শুধু লিংকে যারা ঢুকবে তারা দেখতে পারবো। হুম, ইউটিউব করে দিব? কি বলেন, ইউটিউবে শিফট করে দিব তাহলে? হ্যাঁ জি স্যার ভাইয়া, ওইটাই করে দেন। ওটাও ভালো হয়। স্যার ইউটিউব থেকে তো বারবার স্যার লোড নিয়ে দেখতে হয় স্যার, ওটা তো আরেক প্রবলেম। নেট কানেকশন না অনেক সময় থাকেও তো না। আচ্ছা, ডাউনলোড অপশনও দিব, ইউটিউবেও দিয়ে দিব। কি বলেন যান? দুইটাই দিয়ে দিই। স্যার এইটা ভালো হয়, আপনার ডাউনলোড অপশনটা রাখেন, আর যদি অপশনাল হিসেবে ইউটিউবটা দেন ওটা দিতে পারেন। যেহেতু কারো অনেকে আছে যারা ডাউনলোড ছাড়া দেখতে চায়। ঠিক আছে, তাহলে দুইটাই দিয়ে দেবো। আচ্ছা স্যার, আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল, বলতে পারতেছিলাম না। হ্যাঁ, বিষয়টা আমি হলো শুনেছি আমি আপনার স্ক্রিন প্রবলেম আছে। আপনি সেটা স্ক্রিন শেয়ার করেন। এখন করব। আচ্ছা হ্যাঁ, করতেছি স্যার। করেন। এই ফাঁকে একটা কোশ্চেন করব। হ্যাঁ, করে ফেলেন। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল যে অনলাইনে যেই কিছু সার্ভিস আছে, যেমন আমি দেখলাম যে আপনার হোস্টিংটার বা ফ্রেমার.কম, অথবা যে কালকে আরেকটা দেখলাম কি থিমলিয়ন বা যাই হোক, মানে ওরা বেসিক্যালি এই ওয়ার্ডপ্রেস ইয়াটাই ওয়ান ক্লিক ইনস্টলেশন দিচ্ছে ফর সাম পিরিয়ডের জন্য। আমার কোশ্চেন হচ্ছে যে ওইখান থেকে যদি আমার পুরো সাইটটা আমি রেডি করে আমি এখন চাচ্ছি যে এই সাইটটা ডাউনলোড করে আমি আমার সার্ভারে নিয়ে আসতে, তো সেটা আসলে কি পসিবল? এটা ডিপেন্ড করে আপনি কোন প্ল্যাটফর্ম ইউজ করতেছেন। যেমন ফ্রেমার কিন্তু ওয়ার্ডপ্রেস না। ঠিক আছে? স্যার দেখতেছেন কি আমার স্ক্রিন? হ্যাঁ, আমি দেখতেছি মুজিব সাহেব। আমি উনার কোয়েশ্চেন আনসারটা করতেছি। আপনি আচ্ছা আপনার ঠিক ইয়াটা আছে। বের করেন, ওয়েবসাইটটা বের করেন। ঠিক আছে? জি স্যার। ফ্রেমার কিন্তু ওয়ার্ডপ্রেস না। তো আপনি যদি এমন কোনো প্ল্যাটফর্ম ইউজ করেন যেটা আসলে ওয়ার্ডপ্রেস না, ওইখান থেকে আপনি ওয়েবসাইট তৈরি করে ফেলছেন, এখন ওটা কিন্তু ট্রান্সফার হবে না। ঠিক আছে? না স্যার, ওয়ার্ডপ্রেস না, জাস্ট আমি আমি মুজিব স্যারকে বলতেছি না। আমি ওই আরেকটা কোয়েশ্চেনের আনসার নিচ্ছি। ওকে স্যার। ঠিক আছে? মুজিব স্যার, আপনি আপনার প্রজেক্টটা বের করেন। আপনাকে এটা বলছি। ওকে, তো এটা হলো বিষয় আরকি। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো যে আপনি ডোমেইন হোস্টিং যেটাই নেন কোনো সমস্যা নেই। ডোমেইন হোস্টিং থেকে কাজ করেন। যেকোনো ডোমেইন হোস্টিং দিয়ে কাজ করেন, ওটাও কোনো প্রবলেম হবে না। ঠিক আছে? তবে ওয়ার্ডপ্রেস না এমন প্ল্যাটফর্ম ইউজ করা যাবে। মানে ইউজ করলে আপনি আর সেটাকে ওয়ার্ডপ্রেসে কনভার্ট করতে পারবেন না। আমি এমনিতে একটা ইয়ে পেয়েছি, ওরা হচ্ছে 2 মাসের জন্য ফ্রিতে দিচ্ছে, তো আমি ওই আপাতত ফ্রি ভার্সনটা নিয়ে ওয়ার্ডপ্রেস অলরেডি ইনস্টল করেও ফেলছি এবং কনফিগারেশন মোটামুটি করতেছি। তো ওটাই জানার ছিল যে এটা আসলে মুভ করা যায় কি। আপাতত প্র্যাকটিসের জন্য বা ক্লাস প্র্যাকটিসের জন্য আমি একটা সলিউশন আপাতত 2 মাসের জন্য পেয়ে গেছি। তো দেখা যাক, এর মধ্যে আশা করি আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আর প্র্যাকটিসও শেষ হবে। হ্যাঁ, প্র্যাকটিসও চলতে থাকবে। তো ওই ক্ষেত্রে আর প্রবলেম হবে না। ওকে। হ্যাঁ, মুজিব স্যার স্ক্রিন শেয়ার করে। হ্যাঁ, প্রবলেম কোথায়? প্রবলেম দেখি। স্যার একটু এই যে আমি একটা ইয়ে তৈরি করছি অলরেডি, এটা আমার প্রিমিয়াম কি ডোমেইন। হুম। এখন আমি লগ ইন করতে চাইলে লগ ইন হইতেছে না তো। আচ্ছা। একটা বিষয় কি স্যার, মানে এমন কোনো সুবিধা যদি থাকতো যে আমাকে হোস্টিং সার্ভার যেভাবে দিছিল সেম ওইভাবে যদি রিস্টোর করে দিত তাহলে হয়ে যেত। এটা রেস্টোর আপনি এটা কি আর করতে পারবেন, কিন্তু এক কাজ করেন, সফটওয়্যার গুলোতে আসেন। মানে আগের ভার্সনে আসেন।
এখান থেকে আহ মানে কিছু পরিবর্তন তো করেছেন যার কারণে এই প্রবলেমটা হচ্ছে। জি জি স্যার, জি স্যার। আমি কাজ করতেছিলাম তো, প্র্যাকটিস করতেছিলাম আমি। অনেকবার অনেক মানে যত যত কিছু আছে বারবার বারবার দেখতেছিলাম। তারপর কি একটা প্রবলেম হইলো, এখন আর আগে হইতেছিল, পরে আর হইতেছে না। হুম। ফাইল ম্যানেজারে গিয়ে আমি একটা প্রিমিয়াম থিম আপলোড করছিলাম, থিম কিনছি তো ওইটা সেট আপ করতে 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 প্রবলেম হয়ে গেছিল, তারপর সবকিছু আচ্ছা, এক কাজ কাটলাম, করেন তো, ডিলিট। আপনি এক কাজ করেন, ওই যে 404 যে পেজটা আছে সেটা আপনি আবার ফেরত আসেন। হ্যাঁ, এখান থেকে ইউআরএলটা এডিট করেন। স্যার আমি ওনার ওয়েবসাইটের বিষয়ে একটা কথা জিজ্ঞেস করতে পারি? আচ্ছা, আপনি এখান থেকে ব্লক পর্যন্ত পুরোটা কেটে দেন, মানে আপনার শুধু ডোমেইন নেমটা রাখেন। হ্যাঁ, এবার জিজ্ঞাসা করেন। স্যার ওনার ওয়েবসাইটের মানে লিংকের লাস্টে ব্লগ লেখা কেন? ওইটার কারণে কোনো প্রবলেম হচ্ছে কিনা? হ্যাঁ, আমি ওইটাই বললাম, ব্লকটা সহ কেটে দেন। আপনার ইউআরএল লাস্টে যে ব্লকটা লেখা না, ওই না ব্লকটা সহ স্যার, কাটেন। স্যার এখানে ব্লক শো আমি ইয়ে করছি, এই যে কাটেন দেখেন। না, দেখি না কি আসে। জি স্যার। আমরা বুঝতে পারছি ওইখানে ব্লক দিয়েছেন, বাট দেখি কাটেন মেইন ডোমেইনে কি আছে। স্যার মেইন ডোমেন এটা রিডিরেক্ট করা আছে, রিডাইরেক্ট করে আপনাকে কি চলে ব্লগে আসতেছে। চলে আসবে। জি জি, হুম। ওটা হচ্ছে কাটা যাচ্ছে রিডিরেক্টটা। আচ্ছা, আপনি ওয়েবসাইট নিয়ে কাজ করতেছেন 1 সপ্তাহ হয়েছে? স্যার আগে টুকটাক করতাম, কিন্তু আমি ওরকম কোনো কিছু পারি না। আমি জাস্ট আচ্ছা, তাহলে শিখতেছিলাম এক তো, কাজ আমি করেন, ভাবছিলাম যে তাহলে আপনি সাপোর্টে আসেন স্যার, মানে আপনি কি আমার স্টোরিতে ইউজ করতেছেন, আমার স্টোরি সাপোর্টে ওপেন করে টিকেট ওপেন করেন। ওপেন করে বলেন যে আমার এই ওয়েবসাইটের 1 সপ্তাহ আগের ইয়াটা আমার ইয়া করে দেন, ব্যাকআপ ফাইলটা দেন। এই প্রবলেমটা কি 1 সপ্তাহের মধ্যেই হয়েছে নাকি না এর আগে হয়েছে? স্যার মূলত আমার ওয়েবসাইট কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে নাই, এটা নিউ ও তো, তাই। আমার কথা হলো শুনবো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম আমার একদম নিউ হয়ে গেলে চলবে, আমাকে একদম রিসেট করে দিলেই চলে, মানে কোনো কিছুই নাই, নতুন করে কিনছি এরকম হইলেই চলে। তাহলে ডিলিট করে দেন, তাহলে আপনি ডিলিট ইয়েতে করতে আসেন, পারতেছি না তো, ডিলিট করলে হইতেছে না স্যার, এটা সফটওয়্যারগুলোতে ডিলিট আসেন। করছি তো অনেকবার। হ্যাঁ, এবার এখানে এখান আসেন, থেকে এই যে delete- রিমুভ, আনইনস্টল বা রিমুভ করে আনইনস্টল করেন। আনইনস্টল করবো, ঠিক আছে স্যার। ব্যাকে যান। হুম। এভাবে করছি স্যার, হয় না, আগে হয়েছে, এখন হয় না। আবার ক্লিক করেন, আনইনস্টল। হ্যাঁ, রিমুভ ইনস্টলেশন। ওকে, এই যে রিমুভ হয়ে গেছে। দাঁড়ান দেখি কি বলে। ওকে, এবার আসেন রিটার্ন টু ওয়ার্ডপ্রেস ম্যানেজমেন্ট। ওকে, এটা হয়ে গেছে। রিফ্রেশ করেন, কিছুই নেই, রাইট? এখন জি, আসেন, সেটা হলো যে এখন আপনার যেটা করতে হবে সেটা হলো হিস্টোরি ডিলিট করতে হবে। মানে আপনার ওই ডিলিট ডোমেনের করবো। আন্ডারে যতগুলো হিস্ট্রি, মানে ডোমেনটার ইয়াটা মনে আছে না? লেখেন homealloy.com, কি জানি লিখছিলেন না? জি, জি, এখানে লিখবো, হ্যাঁ, এখানে নতুন লিখি। ট্যাব, হিস্ট্রি কন্ট্রোল এইটাকে কপি করেন। কপি করছেন? এই যে না স্যার। ইয়ারটাকে, এই ডোমেনটা মানে ইউআরএলটা কপি করে হ্যাঁ হিস্টোরিতে করছি। আসেন। কন্ট্রোল এইচ, কন্ট্রোল এইচ, হাউস লিখতে গেলে যে এইচ এখানে প্রেস করেন, করছেন? কন্ট্রোল এইচ দিলে কিছু আসতেছে না তো। আপনি হাউস লেখার সময় যে এইচ ব্যবহার করেন না, ওটা কন্ট্রোল দিয়ে এইচ। ও ও, আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ স্যার, আমি ভাবছি। এই যে এখন আপনি ওই যে সার্চ হিস্ট্রি থেকে ওই ইউআরএলটা দিয়ে দেন। ওকে, এখন নিচে একটা সিলেক্ট করে এরপরে কন্ট্রোল এ প্রেস করেন। আগে একটা সিলেক্ট করেন, এরপরে কন্ট্রোল এ, এরপরে ডিলেট। হ্যাঁ, আবার রিইনস্টল করেন। যদি আরো রয়ে গেছে, এই যে homealloy.com এগুলো ডিলিট করেন। আবার হিস্ট্রিতে যান, এই যে হ্যাঁ, এইগুলো ডিলিট করেন, নিচে ও নিচে স্যার, নিচের গুলা। কন্ট্রোল এ, হুম, ডিলিট। ওকে, এবার আপনি আবার নতুন করে কি করেন, আবার রিসেট আপ করেন, ইনস্টল। হুম, এরপরে এই যে ডাব্লিউপি, এটা দেওয়ারই দরকার নেই, এখানে কিছু দেওয়ার দরকার নাই, মেইন ওয়েবসাইটেই রাখেন। হুম, স্যার এবার আপনার রিডিরেক্ট করার মেন ওয়েবসাইটে রাখলে তো আবার অটোমেটিক্যালি রিডিরেক্ট হয়ে ব্লগে চলে যাবে, কোনো ওইটা আবার সমস্যা না। রিডিরেক্ট বন্ধ করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, আপনি বন্ধ করবেন, পরে বন্ধ করবেন, আগে আপাতত ইনস্টল তো করেন। না কাজ
না সমস্যা হবে কিনা এই জন্য বলতেছি। ওকে দিই স্যার। না, 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 এখন না। আগে সেটআপ করেন। ওই যে অ্যাডমিন, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো চেঞ্জ করেন। আপনি আপনার মতো যেটা আপনার মনে থাকবে এরকম একটা পাসওয়ার্ড দিয়ে দেন। হবে স্যার। ওয়ার্ডপ্রেস পাস। ওকে। ইমেলটা আপনার অথেন্টিক ইমেল দেন। যেটা অ্যাক্টিভ ইমেল আপনি ইউজ করেন। ওকে স্যার। ইনস্টল দিব? আচ্ছা, ইনস্টল দেওয়ার আগে বাম পাশের প্লাগইন গুলা ইনঅ্যাক্টিভ করেন। যেগুলো টিক মার্ক আছে টিক মার্ক গুলো উঠায় দেন। হ্যাঁ, এবার ইনস্টল করেন। এবার রিডাইরেক্ট অফ করেন। আচ্ছা, আগে হোক। এই ফাঁকা আরেকটা কোশ্চেন করবো। ওকে। একটু দাঁড়ান। হ্যাঁ, এবার হোম আলোয় হ্যাঁ, আপনি আপনার ইয়াতে মানে ইউআরএল এ ক্লিক করেন। বুডিডিতে যাব? রিডিরেক্ট বন্ধ না, না, করার না, জন্য? এখান থেকে না, এখান থেকে না। ওই আপনি তো অলরেডি আছেন তো, সফটওয়্যারগুলোস থেকেই যান। এগুলো কেটে দেন। জি এই যে homealay.com এখান থেকে ইউআরএলটা কপি ক্লিক করেন। এই যে স্যার। স্যার আমার হোস্টিং এ বোধহয় কোনো একটা প্রবলেম হয়েছে, ওইটার মানে ওদের পক্ষ থেকে সম্ভবত রিস্টোর করে দিতে হবে। আচ্ছা, তাহলে ওদের সাথে কথা বলেন। আজকে করতেছিলাম, হইতেছিল তো এই জন্য বলতেছি আর কি। হুম। ওরা কি করে দিবে বললে যে আমি নেওয়ার সময় যেরকম ছিল ওরকম ভাবে রিফ্রেশ করে দেন? হ্যাঁ, বলতে পারেন, সমস্যা নেই। যদি না করে আমাকে বলিন, আমি নাহলে ঠিক করে দেবো। এটা আমি বুঝতে পারছি। না, মেবি এটা নেম সার্ভার চেক করতে হবে। স্যার আচ্ছা ডোমেইন নেম হোস্টিংটা সার্ভারটা আমি দেখবেন স্যার দিয়েছি একটু। কিনা। এখন একটু দিয়েন না, এখন না, এখন দেখতে পারবো। এখন একটু একটা ব্যস্ত আছি। হ্যাঁ, এখন আচ্ছা ঠিক আছে। অন্য একটা কাজে আছি, এখন না। কালকে না হলে আমি তাহলে দেখাই বুঝে দিব। গেছি। কালকে কয়টার সময় স্যার নক দিব আপনাকে? আমাকে তাহলে এক কাজ করেন, কালকে 7টা বা 8টার দিকে কল দিয়েন। সকাল। সকাল, আচ্ছা। যদি স্যার এর মধ্যে প্রবলেম সলভ করে ফেলতে পারি আজকে রাত্রে তাহলে তাহলে তো তো আর করে প্রবলেম নাই। ফেললাম, হ্যাঁ। আর না, জি জি, না পারলে আমি আপনাকে 8টার দিকে করবো, নক করবো ইনশাআল্লাহ। হুম, 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 ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে স্যার, ধন্যবাদ স্যার। ওকে। হ্যাঁ, কার কোয়েশ্চেন ছিল? স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার এলিমেন্টর যেটা আর কি ফ্রি ভার্সন আছে ওইটা তো আমরা অনেক কিছু করতে পারি না, তো আমাদের প্রো ভার্সনটা লাগবে। তো স্যার ওই প্রো ভার্সনে তো আহ, ধরেন আমার জিপিএলটা আছে, এখন তো ওইটা এফোর্ড করা, যেটা অরিজিনাল যে প্রাইসটা ওইটা দিয়ে এফোর্ড করা এখন পসিবল না। হুম। তো আমি যদি স্যার জিপিএলটা ইউজ করে একটা ওয়েবসাইট রান করি, পরবর্তীতে যদি কোনো সিকিউরিটি ইস্যু হয়, যেমন হ্যাক হয়ে গেল সাপোজ, আমার কাছে ব্যাকআপটা আছে, পরবর্তীতে আমি আবার ব্যাকআপটা আপলোড করে দিলে হবে না নাকি হ্যাক করলে হ্যাঁ, অন্য ব্যাকআপ কোনো? আপলোড করে দিলেই হবে, কোনো সমস্যা নেই। যতটুকু বলছেন এনাফ। জি স্যার। স্যার আমি তো থিম জিপিএল কেয়ার থেকে কিনছি, ভালো কি হবে ওদের কাছ থেকে যে নিলাম? এটা এখন ডিপেন্ড করে কোন মার্কেট থেকে নিবেন। সমস্যা নেই। ব্যবহার করেন। প্রবলেম হইলে তো আগে ব্যাকআপ নিয়ে রাখবেন। অবশ্যই অলওয়েজ ব্যাকআপ নিয়ে রাখবেন। প্রবলেম হলে ইয়া করবেন। ওকে স্যার। ভাইয়া ভাইয়া আপাতত আমরা প্র্যাকটিসের জন্য ওই ইনস্টল এগুলো পরে শিখি। আমরা ওই ডিজাইনটার জন্য ডাব্লিউপি টেস্ট যেটা ইয়েতে হুম, ফ্রিতে, আপনার চয়েস, কোনো সমস্যা নেই। আপাতত ডিজাইনটা করি, পরে ইনস্টলের ওগুলো তো হুম, অনেক হুম, হুম, কোনো ইয়ে। সমস্যা নেই, কোনো সমস্যা নেই। না স্যার, এগুলো ক্লাস তো এগুলো হয়ে গেছে, উনি বলতেছে যে আমরা ক্লাসের বাইরে কথা বলতেছি এরকমটা বুঝাইতেছে, কিন্তু ওইগুলো ইনস্টলের ক্লাস তো হয়ে গেছে। এগুলোই তো জিজ্ঞাসা করলাম, এটা এই ক্লাস কাজটা যদি না হয় স্যার আমি আগাইতে পারতেছি না, প্র্যাকটিসও করতে পারতেছি না, এর জন্য বললাম। না, আমাদের এখন কিউএনএ সেশন তো ক্লাস টাইমের বাইরে চলতেছে, তো আমি তো সেজন্যই কোশ্চেন নিছি। সমস্যা নেই। জি, হচ্ছে স্যার, সম্ভবত উনি বিরক্ত হইতেছে যে ক্লাসের বাইরে কথা বলতে বলতেছে এরকম। হুম, হুম, সমস্যা নেই।
আচ্ছা স্যার, আমার একটু জানার ছিল। ধরেন আমি ওয়ার্ডপ্রেস এর সাথে যে ধরনের ইয়াগুলো আছে আর কি, আহ, কি বলে প্লাগইন গুলো আছে, তো এগুলা দিয়ে কি আমি একটা লোকাল ই কমার্স সাইট করতে পারবো কোনো পেইড ভার্সন না কিনে? হ্যাঁ, করতে পারবেন। কোনো ধরনের ফ্রি ইউজ না করে করতে পারবেন। মানে একটা ধন্যবাদ স্যার। ই-কমার্স সাইটের বেসিক যেসব নিডস গুলো জি আছে জি, সেই নিডস বেসিক। গুলো ফিল আপ করতে পারবেন। সাপোজ বাংলাদেশে বিজনেস করার জন্য আর কি, যে হ্যাঁ, ধরনের হ্যাঁ, ওগুলো সব ফিল আপ করতে আছে। পারবেন। ওকে। অ্যাটেন্ডেন্স লিংক ও স্যার, ফেসবুক লিংকটা চাচ্ছিলাম। দিয়েছিলাম না? দেন মেসেঞ্জারে নাই দিয়ে স্যার? দিয়েছি, মেসেঞ্জারে দিয়েছি। এই যে এরপর আমি আবার দিয়েছিলাম, তো এই যে এখন পিন করে দিছি। ওকে। তো ঠিক আছে স্যাররা।